আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আগে পরিচিত হই। একটু পরিচিত হয়ে আমরা পড়াশোনায় চলে যাব। আমি মোহাম্মদ আব্দুর রাকিব। আমি ৪১তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারের সুপারিশপ্রাপ্ত ছিলাম। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছি। আমিও আপনাদের মতো বিসিএস এর ব্যাপারে অনেক বেশি উদগ্রীব ছিলাম। বিসিএস প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনারা যেমন অনেক ইন্টারেস্টেড, আমিও ছিলাম এরকম। এবং আমি আপনাদের এই ইগারনেস কে অ্যাপ্রিসিয়েট করি। একজন সিভিল সার্ভেন্ট হিসাবে জয়েন করার জন্য আপনারা যে ইগারনেস দেখাচ্ছেন। যাই হোক, আজকে আমাদের পড়ার বিষয় ছিল আন্তর্জাতিক বিষয়াবলীর আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলী। আমি যতদূর জানি আপনারা এই বিষয় নিয়ে একটু আধটু সবাই কনসার্ন। নিরাপত্তা তো বোঝেন। নিরাপত্তা হচ্ছে একটা দেশের সেই ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে সেই দেশ কি করে, বহিঃশত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করে এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেটা নিশ্চিত করে। ঠিক আছে? তো এই যে নিরাপত্তা ইস্যুগুলো, অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিরাপত্তার যে বিষয়গুলো, সেইগুলো নিয়ে একটু আজকে আমরা আলোচনা করব। এই নিরাপত্তা বিষয়গুলো আসলে কি কি ভাবে কাজ করে, কি কি বিষয় নিরাপত্তার মধ্যে ইনক্লুডেড, সেইগুলো নিয়ে একটু কাজ করব। তার আগে আমরা একটু জেনে নেই আসলে এই যে আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা, এখানে আসলে বিগত বছরের বিসিএস এর লিখিত পরীক্ষায় কি কি এসেছিল। তো আমরা এখানে লিখিত প্রিলি পরীক্ষা অনেক কিছুই আসে, সেগুলো আমি টাচ দেওয়ার চেষ্টা করব। বিগত বছরের লিখিত পরীক্ষা আসলে কি কি কোশ্চেন এখান থেকে সেট হয়েছিল সেগুলো একটু রিভিউ করি। এগুলো আমরা ভিতরে স্লাইডে পড়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের হয়তো ক্লাস শেষ হতে একটু সময় লাগবে, যেহেতু প্রথমে একটা একটু টাইম লেগে গেল, কনজিউম হয়ে গেল। যাই হোক, সেটা হচ্ছে প্রথম কোশ্চেনটা দেখেন, পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার। আমরা যেটা করছি রূপপুর পাওয়ার প্ল্যান্টে, কি করি, পারমাণবিক যে জ্বালানি এটা শান্তিপূর্ণ ব্যবহার করছি। আমরা কি কাজে শান্তিপূর্ণ ব্যবহারটা নর্মালি কি কাজে হয় বলেন তো? পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে। ওকে, পাওয়ার জেনারেশন মানে কি, এই যে ইলেকট্রিসিটি প্রডিউস করি। হ্যাঁ, তো এই ইলেকট্রিসিটি বা পাওয়ার জেনারেশন আন্তর্জাতিক সংস্থাগুলো কি কি? একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা আছে IAEA। এটার পূর্ণরূপ কি যদি একটু চ্যাট বক্সে বলেন। আপনারা যদি আমার সঙ্গে একটু কোঅপারেট করেন, আই থিংক ইট উইল বি মোর ইন্টারেক্টিভ এন্ড আপনাদের জন্য আরো ভালো, মানে আপনার এবং আমাদের সবার জন্য এটা ভালো একটা ক্লাস হবে। IAEA হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সি, অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা কিনা পারমাণবিক অস্ত্রের শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে কাজ করে। তো আমরা এই লিখিত পরীক্ষায় একটা কোশ্চেন ছিল যে পারমাণবিক জ্বালানির যে শান্তিপূর্ণ ব্যবহার হয় এটা নিয়ে আসলে IAEA এদের কাজগুলো কি কি। তাদেরকে প্রত্যেকটা দেশকে যারা কিনা পারমাণবিক চুল্লি ব্যবহার করে পাওয়ার জেনারেশনের জন্য, তাদেরকে নিয়মিত রিপোর্ট করতে হয়। বিভিন্ন আরো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। একটা লিমিটেশন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে একটা লিমিটেশন ব্যবহার করতে হয়। এইগুলো কোয়াড হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যেটা কিনা আমরা জানি 4টা দেশের মধ্যে সংগঠিত। এগুলো আমরা নেক্সট পড়বো। এরপর ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র, যেটা WMD, এটার নাম শুনেছেন তো, উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, এইটা নিয়ে একটু পড়াশোনা করব। কম্প্রেহেন্সিভ ট্রেস ব্যান ট্রিটি, আচ্ছা এগুলো এখানে আছে, জীবাণু অস্ত্র, রাসায়নিক অস্ত্র, এগুলো ভিতরেও আছে। আমরা পড়াশোনা যখন শুরু করব তখন এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, প্রথম হচ্ছে আমাদের আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা জানার জন্য আমাদের প্রথম জানতে হবে কি, ইন্টারন্যাশনাল রিলেশনস। এখানে IR এর স্টুডেন্ট কে আছে? একটু আওয়াজ দেন দেখি। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশনসটা আসলে পলিটিক্যাল সায়েন্সের একটা পার্ট। কিসের পার্ট? পলিটিক্যাল সায়েন্সের থেকে আসছে IR বা ইন্টারন্যাশনাল রিলেশনস। নর্মালি এই ইন্টারন্যাশনাল রিলেশনস পৃথিবীতে পড়া শুরু হয়েছে আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার 1। ঠিক আছে?
প্রথম বিশ্বযুদ্ধে যখন অনেকগুলো দেশ নিজেদের মধ্যে যুদ্ধ জড়াই গেল, তখন পলিটিক্যাল সায়েন্সের বাইরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে একটা স্টাডি শুরু হলো, যেটা কিনা পরবর্তীতে একটা স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে আর্টস বা হিউম্যানিটিস বিভাগে যুক্ত হলো। এবং এই পলিটিক্যাল সায়েন্স থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস আসলে কোন কোন বিষয় নিয়ে আহ, কাজ করে সেগুলো আমরা একটু জানবো। সেটা হচ্ছে রাষ্ট্রগুলোর মধ্যে রাষ্ট্রগুলোর মধ্যে কূটনীতির ইংরেজি কি ডিপ্লোমেসি, ঠিক আছে? কূটনীতি, বাণিজ্য, ফরেন পলিসি, বৈদেশিক নীতি, তারপর কি আছে যুদ্ধ, এইগুলো বিষয় নিয়ে কি করে আলোচনা করে। ওকে, ক্লিয়ার কিনা? ওকে, তো আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা বুঝলাম, এবং এটা পৃথিবীর সার্বভৌমত্ব রাষ্ট্রগুলো কোন রাষ্ট্রগুলোর মধ্যে বলেন তো? সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে। এখন বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় কি শুধুমাত্র রাষ্ট্রগুলোর মধ্যেই সীমাবদ্ধ কিনা বলেন তো? শুধু রাষ্ট্রগুলোর মধ্যেই সীমাবদ্ধ না। এখন রাষ্ট্রগুলোর মধ্যে কি আছে, কিছু সরকারি সংস্থা আছে, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনস। এগুলো আমি পূর্ণরূপ লেখার দরকার আছে? আমি লিখে দিচ্ছি এমনি। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল, আমি একটু সংক্ষেপে লিখলাম। ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস কোনগুলো বলেন তো? যেই সংস্থাগুলো, অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থাগুলো সদস্য হচ্ছে শুধুমাত্র রাষ্ট্র হতে পারে, যেমন ইউনাইটেড নেশনসে কি কোনো বেসরকারি প্রতিষ্ঠান সদস্য হতে পারবে? হতে পারবে না। তারপর কি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WHO, এইগুলো হচ্ছে আন্তর্জাতিক সরকারি সংস্থা। এরপর আছে ইন্টারন্যাশনাল NGO, এইটাও পূর্ণরূপ ওই আপনারা উপরেরটা থেকেই দেখবেন যে ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস। ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস কোনগুলো? যেগুলো হচ্ছে সোজা হিসাবে NGO। NGO কি কি বলেন? বাংলাদেশ হচ্ছে আছে কি গ্রামীণ ব্যাংক, এখন টক অফ দ্য টাউন, তাই না? আচ্ছা, আমি একটা পেজ নেই আপনাদের সুবিধার্থে। এরপর কি আছে? ব্র্যাক ইন্টারন্যাশনাল। শুধুমাত্র ব্র্যাক কিন্তু কি বাংলাদেশে কাজ করে, তাই না? আর ব্র্যাক ইন্টারন্যাশনাল কোথায় কাজ করে বলেন? পুরো বিশ্বে কাজ করে। তারপর কি কেয়ার, এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এছাড়াও কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলোকে বলা হয় MNC। মাল্টিন্যাশনাল কোম্পানির কয়েকটা উদাহরণ বলেন। অ্যাপল, অ্যাপল ইনকর্পোরেট। তারপর কি ইউনিলিভার, গ্যাসপ্রম কিসের বলেন? গ্যাসপ্রম হচ্ছে রাশিয়ার একটা বহুজাতিক সংস্থা যারা কিনা গ্যাস নিয়ে কাজ করে। হ্যাঁ, একজন বলেছেন কোকা-কোলা, পেপসিকো, এগুলো হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিস, ঠিক আছে? তো এখন বর্তমানে ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে শুধুমাত্র রাষ্ট্র এবং রাষ্ট্রের সম্পর্ক বুঝায় না, এছাড়াও কি বুঝায় আমি এখানে একটা আপনাদের করে বুঝাচ্ছি। স্টেট, তারপর ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, MNC, এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে কি পিপল, নিজেদের মধ্যেও মানুষের মধ্যে যে আন্তঃ সম্পর্কগুলো সেগুলোকেও বোঝায়, ঠিক আছে? এবং প্রত্যেকটা পরস্পরের সাথে কি কানেক্টেড। বোঝা গেছে? তো এইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান পড়াশোনার বিষয়। ক্লিয়ার কিনা? ওকে, এখন এই আন্তর্জাতিক সম্পর্কের অনেকগুলো আলোচিত বিষয়ের মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা বা সিকিউরিটি, ঠিক আছে? এখন আন্তর্জাতিক নিরাপত্তা হলো কি বলেন? যে প্রত্যেকটা রাষ্ট্র, আমি একটু আগে বললাম, নিরাপত্তা লাভের জন্য কি করে? প্রত্যেকটা রাষ্ট্র নিরাপত্তা লাভের জন্য বেশ কিছু কাজ করে, যেমন কি অস্ত্র বৃদ্ধি করে,
তারপর কি সৈন্য বৃদ্ধি করে, নিউক্লিয়ার ওয়েপন্স বৃদ্ধি করে। এইগুলো কি করে? অস্ত্র বৃদ্ধি, সৈন্য বৃদ্ধি, নিউক্লিয়ার ওয়েপন্স, এগুলো একটা রাষ্ট্র তার নিরাপত্তার জন্য এই কাজগুলো করে। এইগুলো হচ্ছে আমরা কি বলি? কনভেনশনাল সিকিউরিটি। কনভেনশনাল সিকিউরিটি বুঝতে পারছেন তো? বা ট্রেডিশনাল সিকিউরিটি, মানে ঐতিহ্যগতভাবে, প্রথাগতভাবে একটা রাষ্ট্র তার নিরাপত্তার জন্য এই কাজগুলো করে থাকে। তো নন ট্রেডিশনাল সিকিউরিটি কোনগুলো বলেন তো? নন ট্রেডিশনাল সিকিউরিটি হচ্ছে, এই একজন ভাই বলেছেন, ইকোনমি সমৃদ্ধ করে, ঠিক আছে? তারপর কি করে? সাস্টেইনেবিলিটি বাড়ায়। সাস্টেইনেবিলিটি কি বাড়ায়, কিভাবে বাড়ায় বলেন তো? সাস্টেইনেবিলিটির বাংলা হচ্ছে টেকসই। অর্থাৎ একটা রাষ্ট্র যখন কোনো কাজ করে, কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করে, সেই ডেভেলপমেন্ট প্রজেক্টটা আসলে কতদিন টিকবে বা কতটা সময় সাস্টেইন করবে, এটার উপর ডিপেন্ড করে। সাপোজ আমি যদি একটা সিম্পল এক্সাম্পল আপনাদের দেই, যে কোনো রাষ্ট্র এমন একটা ধরেন বিশাল ব্রিজ বানালো। ধরেন এই এখানে একটা নদী আছে, এই নদীর উপর একটা রাষ্ট্র এমন একটা ব্রিজ বানালো যে এই নদীটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, নাব্যতার সীমাবদ্ধতার কারণে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, খরা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা জানি বা পরিবেশবিদরা ওই দেশকে অ্যালার্ম করেছে যে এইখানে ব্রিজ বানালে আসলে লাভ নাই, কারণ এই নদীটা উইথিন 10 ইয়ার্স এর মধ্যে কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে, বা শুকিয়ে যাবে। তো এইখানে এই ব্রিজ বানানোটা কি সাস্টেইন? বলেন, সাস্টেইন না কিন্তু। তো এই ধরনের ডেভেলপমেন্ট গুলোকে বলা হয় ভালনারেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেইনেবিলিটি হচ্ছে সেইগুলো যে প্রজেক্ট গুলোতে দীর্ঘদিন যাবত, হ্যাঁ, 30 বছর, 50 বছর বা 100 বছর সাস্টেইন করবে, ঠিক আছে? এই সাস্টেইনেবিলিটি বাড়ানোটাও একটা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা, নন ট্রেডিশনাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। ওকে, এরপর কি কি আছে? এডুকেশন বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, এটাও কিন্তু একটা রাষ্ট্রের নন ট্রেডিশনাল সিকিউরিটি। অর্থাৎ একটা রাষ্ট্র যদি রিসার্চ এবং ডেভেলপমেন্টে অনেক মানে উন্নত হয় এবং অনেক কাজ করে, যেটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্র করে থাকে, সেই দেশের কি হয়? সেই দেশের আপনার নিরাপত্তা বেড়ে যায়। এখন দেখেন, এই নিরাপত্তা নিয়ে পৃথিবীতে অনেক কাজ হয়। এর মধ্যে একটা হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলন, মিউনিক সিকিউরিটি ডায়ালগ যেটা বলা হয়, যেটা সর্বপ্রথম 1963 সালে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয় সর্বপ্রথম, ঠিক আছে? তো সর্বশেষ যে সম্মেলনটা হয় সেটি হচ্ছে 2024 সালেই। এইটুকু একটু জেনে রাখলেই হবে। 24 সালের, এটা নরমালি ফেব্রুয়ারি মাসে হয়। কোন মাসে হয়? ফেব্রুয়ারি মাসে, 18 ফেব্রুয়ারি এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়। এবং এটা কোথায় হয়? মিউনিক সম্মেলন, বুঝতেই পারছেন, জার্মানির মিউনিকে। এখন কথা হলো, মিউনিক সম্মেলনে আসলে কি হয়? মিউনিক, এইগুলো আমি একটু কোশ্চেন প্যাটার্ন যখন বলবো তখন বুঝতে পারবেন আসলে এইগুলো পড়ে লাভ কি আসলে। মিউনিক কি সম্মেলন? নিরাপত্তা সম্মেলন, জার্মানির মিউনিকে হয়। এটার উদ্দেশ্য মেইনলি হচ্ছে বিশ্বব্যাপী নিরাপত্তা তথা যুদ্ধ যুদ্ধাবস্থা যেটা বলা হয়, বা যুদ্ধাবস্থা নিরাপত্তা, এগুলো নিয়ে আলোচনা করে, ঠিক আছে? এবং এখানে ওয়ার্ল্ড লিডার্সরা, হ্যাঁ, ওয়ার্ল্ড লিডার্সরা অংশগ্রহণ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক সময় অংশগ্রহণ করেছে, অনেক দেশেরই প্রধানমন্ত্রী বা হেড অফ দ্য স্টেট এখানে অংশগ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা, নিরাপত্তা, মিউনিক নিরাপত্তা সম্মেলন নিয়ে এত কিছু জানার আসলে আমার মনে হয় আর দরকার নেই। আপনারা একটু আইডিয়া রাখেন। ওকে, আমরা যদি এখন পরের স্লাইডে যাই, সেখানে দেখব নিরস্ত্রীকরণ। আচ্ছা, নিরস্ত্রীকরণ এর আগে
আমি যে জিনিসটা আরেকটু বলতে চাই যে একটা দেশ যখন আচ্ছা নিরস্ত্রীকরণের আগে আমি আর একটা স্লাইড আপনাদের একটু পড়িয়ে আসি। আচ্ছা নিরস্ত্রীকরণে আমরা মানে এর একটু পরে আসবো, কারণ নিরস্ত্রীকরণ এই এখনই পড়ানোর আমি মনে করি এখন পড়ানো হচ্ছে, একটু পরে পড়াই। তার আগে এই বিষয়টা পড়ি, সেটা হচ্ছে যৌথ নিরাপত্তা ব্যবস্থা, যেটাকে বলা হয় কালেকটিভ সিকিউরিটি সিস্টেম। যৌথ নিরাপত্তা ব্যবস্থা বলতে আসলে আপনারা কি বোঝেন বলেন? যৌথ নিরাপত্তা ব্যবস্থা বলতে আসলে সেই নিরাপত্তা ব্যবস্থাকে বোঝায় যেখানে মিলিটারি অ্যালায়েন্স হয়। একদম আমি যদি সহজ ভাষায় বলি, মিলিটারি অ্যালায়েন্স বোঝেন তো? যেমন ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটার নাম শুনেছেন না? হালের কোয়াড, অর্থাৎ বর্তমান আমলে কোয়াড বা অকাস, এইগুলো হচ্ছে যৌথ নিরাপত্তা ব্যবস্থা। এখন যৌথ নিরাপত্তা ব্যবস্থার আসলে দরকারটা কেন? যৌথ নিরাপত্তা ব্যবস্থার দরকার এই জন্য যে রাষ্ট্রগুলো যখন নিজেদের মধ্যে বিভিন্ন আদর্শগত কে থাকে, তখন তারা কি করে? তাদের সম্মিলিতভাবে একটা নিরাপত্তা বলয় তৈরি করে। এবং এই নিরাপত্তা বলয়ের অন্যতম উদ্দেশ্য কি আসলে? উদ্দেশ্য যদি বলি, ১ নম্বরে যদি বলি যে কোনো রাষ্ট্র যদি কি হয়? আক্রমণের শিকার হয়, তাহলে কি হবে? সম্মিলিতভাবে সকল রাষ্ট্র তাকে কি করবে? আক্রমণকারীকে মোকাবেলা করবে। এটা ন্যাটোর কয় নম্বর আর্টিকেলে বলেন? এটা আর্টিকেল 4 না, এটা আর্টিকেল হচ্ছে 5 অনুযায়ী। আর্টিকেল 5 আমরা কিসের জন্য বললাম? ন্যাটোর একটা ট্রিটি। ন্যাটো যেহেতু একটা ট্রিটি, ট্রিটিতে কি থাকে? অনেকগুলো আর্টিকেল থাকে, ঠিক আছে? এই আর্টিকেল অনুযায়ী নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের 5 নম্বর আর্টিকেল অনুযায়ী দেখা যায় যে ন্যাটোর যে সদস্যগুলো রয়েছে, ন্যাটোর বর্তমানে কয়টা সদস্য বলেন? ন্যাটোর বর্তমানে সদস্য হচ্ছে, সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, এবং তার আগে কি ছিল? ফিনল্যান্ড। সর্বশেষ 32টা সদস্য, মানে মোট 32টা সদস্য, যারা কিনা একটা আরেকটার সাথে এমন ভাবে চুক্তিবদ্ধ যে তারা নিজেদের মধ্যে কোনো দেশ আক্রমণের শিকার হলে কি হবে? বাকি সব দেশ মিলে ওই আক্রমণকারী দেশটাকে মোকাবেলা করবে সর্বশক্তি দিয়ে। এইটা হচ্ছে কালেকটিভ ইন্টারেস্ট, কালেকটিভ সিকিউরিটি ব্যবস্থার মেইন পারপাস, ঠিক আছে? এবং এছাড়াও কালেকটিভ সিকিউরিটির আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা কি, নিজেদের মধ্যে কি করবে না? শক্তি প্রয়োগ করবে না, ঠিক আছে? অর্থাৎ ন্যাটোর যে সদস্যগুলো, সাপোজ ইউএসএ এবং কানাডা, এই দুইটার মধ্যে একটা ঝামেলা হলো, বা ইউএসএ এবং জার্মানি এদের মধ্যে একটা সমস্যা হলো, তখন তারা নিজেদের মধ্যে কি করবে না? শক্তি প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর চুক্তি যদি কেউ ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করলে তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে, ঠিক আছে? অর্থাৎ ন্যাটোর সদস্যগুলো নিজেদের মধ্যে যদি, যে চুক্তিতে তারা আবদ্ধ, এই চুক্তি যদি কেউ ভঙ্গ করে, তাহলে কি করবে তারা? ওই যে ভঙ্গকারী সদস্য আছে তার বিরুদ্ধে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ মানে কি বলেন তো? এই যে শক্তি প্রয়োগ, শক্তি প্রয়োগ, এগুলো মানে আসলে কি? সামরিক আগ্রাসন। ক্লিয়ার কিনা? এরপর আসেন, এই গেল হচ্ছে আমরা কালেকটিভ যে সিকিউরিটি সিস্টেম সেটার কথা বললাম। এরপর আসেন শক্তি সাম্য ব্যবস্থা। শক্তি সাম্য ব্যবস্থার ইংরেজি কি বলেন? শক্তি সাম্যের ইংরেজি যদি কেউ পারেন একটু বলেন। ব্যালেন্স অফ পাওয়ার।
ব্যালেন্স অফ পাওয়ার একটা পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। ব্যালেন্স অফ পাওয়ারটা একটু দেখি কেন গুরুত্বপূর্ণ। কারণ একটা রাষ্ট্র যখন এককভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, সেটা হোক ইকোনমিক্যালি হোক সামরিকভাবে, তখন কি হয়ে যায়, সেই রাষ্ট্রটা পুরো পৃথিবীতে মনোপলি তৈরি করে বা মনোপোলার বিশ্ব ব্যবস্থা বলে, কি বলে এটা, কি বলে, মনোপোলার। অর্থাৎ সে কি করে, এককভাবে পুরো বিশ্বকে ইউনিপোলার বা মনোপোলার বলা হয়, যে কিনা এককভাবে কি করে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এবং এর মাধ্যমে পুরো বিশ্বকে সে তার নিজের আদর্শ, নিজের যে পলিসি আছে সেগুলো বাস্তবায়নে বাধ্য করে। তো এই ব্যবস্থা যাতে না হয়, অর্থাৎ ইউনিপোলারিটি যাতে না থাকে, সেই জন্য কি হয়, ব্যালেন্স অফ পাওয়ারের দরকার হয়। ব্যালেন্স অফ পাওয়ার কিভাবে দরকার হয় আমি একটা উদাহরণ দেই, তাহলে একটু বুঝতে পারবেন। সেটা হচ্ছে 1945 সালে ইউএসএ কি করে বলেন তো, একটা বিশাল ঘটনা ঘটে। জাপানে নিউক্লিয়ার বম্বিং করে, নিউক্লিয়ার বোম্বিং করে। তো তখন ওই ওই সময়ের প্রেক্ষাপটে নিউক্লিয়ার উইপন্স কি ছিল, খুবই রেয়ার একটা ঘটনা, খুবই রেয়ার ইনসিডেন্ট। তো ইউএসএ শুধুমাত্র যদি নিউক্লিয়ার বোম্বিং বা নিউক্লিয়ার অ্যাটাকটা অব্যাহত রাখতো, তাহলে পৃথিবীর সব দেশ কি হতো, ইউএসএ কে ভয় পেত। ইউএসএ যা চাইতো তাই হতো, পুরো পৃথিবী ইউএসএ এর হাতের মুঠোয় চলে আসতো। তো এই ব্যবস্থা যাতে না হয়, তখন ইউএসএ এর পাশাপাশি তার যে কনকারেন্ট প্রতিদ্বন্দ্বী ছিল, যারা কিনা 1949 সালে কি করে, ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, যারা কিনা 1949 সালে নিউক্লিয়ার ওয়েপন প্রডিউস করে বা জেনারেট করে। ঠিক আছে, এই যে 1949 সালে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন যখন নিউক্লিয়ার ওয়েপন প্রডিউস করলো, তখন এখানে একটা কি ঘটলো বলেন তো, ব্যালেন্স অফ পাওয়ার ঘটলো। ঠিক আছে, তো ব্যালেন্স অফ পাওয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পৃথিবীর মানে সাম্য, একটা সাম্য বা ইকুইটি সম্পন্ন একটা বিশ্বের জন্য এই ব্যালেন্স অফ পাওয়ারটা খুবই জরুরি। শক্তি সাম্য ব্যবস্থাটা বুঝতে পেরেছেন তো? এরপর দেখেন শক্তি সাম্য ব্যবস্থা আমরা যেটা প্রথমে দেখলাম সেটা কি, আন্তর্জাতিক ভাবে, অর্থাৎ পুরো পৃথিবী প্রেক্ষাপটে শক্তি সাম্য ব্যবস্থাটা দেখলাম। এরপর যদি আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে দেখি, আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে কোনটা উদাহরণ হতে পারে বলেন? হ্যাঁ, একজন বলছেন এলাকাতেও এমন আছে। হ্যাঁ, প্রত্যেকটা এলাকায়, ঢাকায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দেখবেন কি, একজন যখন পাওয়ারফুল হয়ে যায়, তখন পাশাপাশি শক্তি সাম্য করার জন্য আর একজনকে হতে হয়। ঠিক আছে, পাওয়ারফুল, তখন ওই এলাকায় দেখবেন যে ইনজাস্টিস বা অন্যায় হয় না। পাশাপাশি এই জন্য ডেমোক্রেটিক সিস্টেমেও বা যখন আমাদের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকে, তখনও কি হয়, দ্বিদলীয় শাসন ব্যবস্থা হয়। কি হয়, একটা দল যখন ক্ষমতায় থাকে তখন শক্তিশালী একটা বিরোধী দল থাকতে হয়, নাহলে কি শক্তি সাম্যটা থাকে না, ব্যালেন্স অফ পাওয়ারটা থাকে না, কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়, অথরিটারিয়ান হয়ে যায়। এগুলো এক্সপিরিয়েন্স আমাদের আছে, তাই না? আমাদের দেশেও তো এই ধরনের ঘটনা ঘটছে, যে শক্তিশালী বিরোধী দলের অভাবে কি হয়। আচ্ছা, আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যালেন্স অফ পাওয়ার দেখি, তাহলে কি আমাদের দক্ষিণ এশিয়ার উদাহরণ দেওয়া যায়? দক্ষিণ এশিয়ায় কি হয়েছে বলেন? দুইটা পাওয়ার আছে, একটা কি ইন্ডিয়া আর একটা কি পাকিস্তান। হ্যাঁ, তো দক্ষিণ এশিয়ায় যদি ইন্ডিয়া এককভাবে কি হয়, তাদের সামরিক শক্তি কি করে, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি কি হয়, বৃদ্ধি করে, তখন কি এই ইন্ডিয়া কি করবে, পুরো দক্ষিণ এশিয়াকে রাজত্ব করা শুরু করবে। তো যেটা কিনা আমরা বাধাপ্রাপ্ত করছি কিভাবে, বা বাধাপ্রাপ্ত হয়েছে কিভাবে, ইন্ডিয়া যখন পারমাণবিক অস্ত্র প্রডিউস করলো, নিউক্লিয়ার উইপন প্রডিউস করলো, পাশাপাশি কি করলো, তার দেখা দেখি পাকিস্তানও এই নিউক্লিয়ার উইপন প্রডিউস করলো। ফলে দুই রাষ্ট্রের মধ্যে বা এই সাউথ এশিয়া রিজিয়নে কি হলো, একটা
শক্তি সাম্য অবস্থা দেখা গেল, অর্থাৎ এককভাবে কেউ আর এখানে লিডারশিপ বা মানে হেজিমনি তৈরি করতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি শক্তি সাম্যের অবস্থা। তারপর ব্যালেন্স অফ পাওয়ারের মাধ্যমে পজিটিভ দিক কি কি হয় আসলে বলেন তো? আমরা তো দেখলাম যে নিউক্লিয়ার উইপন বাড়তেছে ব্যালেন্স অফ পাওয়ার করতে গিয়ে, বা আর্মামেন্ট হচ্ছে, হ্যাঁ, বা অস্ত্রবৃদ্ধি হচ্ছে। কিন্তু এটার কিছু কিছু পজিটিভ দিক আছে, সেটা কি? যুদ্ধ পরিহার করা যায়। যুদ্ধ পরিহার করা যায় না? অর্থাৎ দুইটা পাশাপাশি রাষ্ট্র যদি ব্যালেন্স অফ পাওয়ারে থাকে, তাহলে কি কোনো রাষ্ট্র আর যুদ্ধে জড়াতে চায় না। ঠিক আছে, তারপর কি করা যায়? ওই যে ব্যালেন্স অফ পাওয়ারের মাধ্যমে কি হয়? আগ্রাসনমূলক নীতিগুলো পরিহার করা যায়। আগ্রাসনমূলক নীতি পরিহার করা যায়। অর্থাৎ কোন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর অ্যাগ্রেসিভ কোনো নীতি চালু করতে পারবে না। তারপর কি? ইনোভেশনের ক্ষমতা বাড়ে। ঠিক আছে, উদ্ভাবনের ক্ষমতা বাড়ে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাড়ে। ঠিক আছে, তো এই মোটামুটি বলা যায় যে, আচ্ছা, সরি ফর দ্যাট, কারেন্ট চলে গেছিল, কারেন্ট সম্ভবত আসলো। এতক্ষণ জেনারেটর দিয়ে চলছিল, যার কারণে আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিসটা হচ্ছিল। আচ্ছা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আরেকবার একটু বলেন তো? হুম, ওকে। এই ছিল হচ্ছে শক্তি সাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারের প্রয়োজনীয়তা। এখন এছাড়াও ব্যালেন্স অফ পাওয়ারে আরো অনেক ঘটনা ঘটে, আরো অনেক বিষয়, নেসেসিটি অনেক বিষয় আছে। এইগুলো যদি আমি একটু, এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে, একটা কি বিধ্বংসী যুদ্ধের আতঙ্ক থেকে কি থাকে, আমরা রেহাই পাই। তারপর বিশ্বায়ন এবং প্রযুক্তি, আতঙ্ক থেকে মুক্তি। ঠিক আছে, তারপর কি বিশ্বায়ন এবং প্রযুক্তি, যেটা আমরা বললাম টেকনোলজিক্যাল ইনোভেশন বাড়ে, গ্লোবালাইজেশন হয়, নতুন বাহিনীর প্রভাব হয়। অর্থাৎ নতুন নতুন বাহিনীর প্রভাব হয় না ব্যালেন্স অফ পাওয়ার করতে গিয়ে? বলেন তো, নতুন নতুন একটা বাহিনীর আপনারা উদাহরণ দেন, বলেন। সারফেস মিলিটারির নাম শুনেছেন? আমেরিকা কি করেছে? তাদের মিলিটারি বাহিনীতে সারফেস মিলিটারি নামে একটা নতুন বাহিনী গঠন করছে। কি জন্য? আমরা জানি স্যাটেলাইট ওয়্যারের নাম শুনেছেন কিনা বলেন তো? স্যাটেলাইট ওয়্যার। স্যাটেলাইট ওয়্যার কি? এখন কি পুরো বিশ্ব ব্যবস্থার প্রযুক্তিগত যে বিষয়গুলো, এগুলো নিয়ন্ত্রিত হয় বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে। ইউএস এর লক্ষ লক্ষ হাজার হাজার স্যাটেলাইট কি হয়ে আছে আমাদের পৃথিবীর কক্ষসীমার মধ্যে রয়েছে। এছাড়াও রাশিয়া, চায়না, সবগুলো দেশেরই প্রচুর স্যাটেলাইট, আমাদের বাংলাদেশেরও স্যাটেলাইট রয়েছে। এগুলো দিয়ে কি করছে? একটা আর একটা দেশকে, একটা দেশ আর একটা দেশকে গোয়েন্দা নজরদারি করছে বিভিন্ন ভাবে। বিভিন্ন ইন্টারনেট, বিভিন্ন এআই প্রযুক্তির যেমন আহ প্রয়োগও ঘটছে, তেমন কি হচ্ছে, নজরদারিও হচ্ছে, তাই না? তো এই যে নজরদারি বা স্যাটেলাইটের মাধ্যমে একটা দেশ আরেকটা দেশের যে প্রতিযোগিতা হচ্ছে, এই প্রতিযোগিতার একটা এলিমেন্ট কি? এই প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বপ্রথম ইউএসএ কি হচ্ছে, স্যাটেলাইট যে ওয়্যার, এইটাকে কন্ট্রোল করার জন্য সারফেস মিলিটারি নামে একটা মিলিটারি তৈরি করেছে, যেটা কিনা ইউএস এর নতুন একটা বাহিনী। ঠিক আছে, এইভাবে পুরো বিশ্বে কি করবে, আস্তে আস্তে চায়নার একটা সারফেস মিলিটারি বাহিনী তৈরি হবে। তারপর কি হবে, রাশিয়ার একটা সার্ফেস মিলিটারি বাহিনী তৈরি হবে। এর মাধ্যমে কি হচ্ছে, নতুন নতুন বাহিনী তৈরি হচ্ছে। এরপর আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা। এখানে দেখেন শক্তিসাম্য কেন প্রয়োজন? জাতি বৈষম্য যাতে না থাকে। জাতি বৈষম্য না থাকে কেন বলেন? জাতি বৈষম্যের উল্লেখযোগ্য উদাহরণ কোথায় ছিল? জার্মানিতে।
জার্মানি নিজেদের সবচেয়ে কি ভাবে বলেন তো? আর্য, আর্য নাম শুনেছেন তো? আরিয়ান ইংরেজিতে যেটাকে বলে কি, আর আর্য, ARYA। জার্মানরা মনে করে কি তারা পৃথিবীর সবচেয়ে আর্য জাতি, আর্য জাতি যারা কিনা সভ্য জাতি, যারা কিনা ডিসিশন নিতে পারতো, অর্থাৎ যারা কিনা অন্য অসভ্য জাতিগুলোকে, যারা শিক্ষা দীক্ষায় টেকনোলজিক্যালি একদম পিছিয়ে ছিল তাদেরকে রুল করত, তাদেরকে বলা হয় আর্য জাতি বা সভ্য জাতি। তো আমরা সভ্য জাতি হিসেবে নর্মালি কাদের চিনি বলেন তো? সভ্য হিসেবে আমরা নর্মালি চিনি ব্রিটিশদের, তাই না? ব্রিটিশ বা ইউরোপিয়ানদের। ক্লিয়ার কিনা? তো ব্রিটিশ এবং ইউরোপিয়ানদের বা ব্রিটিশদেরও শুরু করেছিল কাদের দ্বারা বলেন? জার্মান, স্যাক্সন নাম শুনেছেন তো? ইংলিশ লিটারেচার পড়েছেন না? যে ব্রিটিশ দ্বীপপুঞ্জে কোন জাতিটা গিয়ে ব্রিটিশদের কি করেছে, প্রথম শিক্ষা দীক্ষায় সভ্য করেছে? ব্রিটিশরা প্রথম কি ছিল? মূর্খ ছিল। এইটা নর্মালি জার্মানদের হিস্ট্রি, যে জার্মানরা বলে ব্রিটিশ দ্বীপপুঞ্জে যারা বসবাস করত তারা কি ছিল, মূর্খ ছিল। তো যখন জার্মান স্যাক্সনরা ব্রিটিশ দ্বীপপুঞ্জে গিয়ে ব্রিটিশ মূর্খ লোকদের কি করে, সভ্য করে, তারপর ব্রিটিশরা কি হয়ে যায়, সভ্য হয়ে যায়। তার মানে জার্মানরা ধরতে গেলে পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি। এটা কাদের থিওরি বলেন তো? জার্মানদের থিওরি। ঠিক আছে। তো এই জন্য জার্মানরা এই যে তাদের উগ্র আর্যবাদ বা উগ্র ন্যাশনালিজম, সভ্য জাতি তারা, এটার কারণে কি হয়েছে, একটা বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্যের কারণে তারা কি করে, দুইটা ওয়ার্ল্ড ওয়ার সংগঠিত করে। ঠিক আছে। যে অন্য জাতিদের কি করে, তারা কোনো জাতি মনে করে না, তারা মনে করে তারাই সর্বশ্রেষ্ঠ, তারাই পৃথিবীকে রুল করবে। তো ব্যালেন্স অফ পাওয়ারের মাধ্যমে জার্মানির বিপক্ষে কি হয়, মিত্র শক্তিগুলো দাঁড়িয়ে যায়। মিত্র শক্তি কারা? ইউকে, USA, ফ্রান্স, ইটালি, এরা। এরপর এরা কি করে, ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করে। অর্থাৎ এই যে যুদ্ধ অবস্থায় জার্মানিকে তারা পরাজিত করে দিয়ে একটা ব্যালেন্স পৃথিবীব্যাপী শক্তি সাম্য গঠায়, গঠন করে। ঠিক আছে। আদর্শ দ্বারা আরোপিত সীমাবদ্ধতা। এখন বলেন, ব্যালেন্স অফ পাওয়ারে যদি আদর্শগত বিষয় বলি, তাহলে কোন বিষয়টা আসবে বলেন? কোল্ড ওয়ার আসবে। আমি যদি এখানে লিখি আদর্শগত বিষয়, তাহলে দুইটা আদর্শ আসে। অর্থনৈতিক যদি আদর্শ ধরি, একদিকে কি ছিল কোল্ড ওয়ারে বলেন তো? পুঁজিবাদী, আর একদিকে ছিল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ঠিক আছে। দুইটাই কি, অর্থ ব্যবস্থা। তো এই যে আদর্শগত ভাবে দুইটা ব্যবস্থা একটা আরেকটাকে কি করে, ব্যালেন্স করে দেয়। তো এইটাও শক্তিসাম্য। আচ্ছা, আপনাদের একটু বলি, পুঁজিবাদী এবং পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বলবো। আমার মনে হয় এটা তো আপনারা জানেনই, বলার দরকার আছে নাকি ফরওয়ার্ড করব? আচ্ছা, আমি একদম সংক্ষেপে বলি, যারা একদম এখানে একটু বেসিক আইডিয়া পেতে চান যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি, আমি বলি একদম সংক্ষেপে। সেটা হচ্ছে পণ্যের দাম, আমি যদি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় করি, তাহলে কোথায় নিয়ন্ত্রিত হবে বলেন তো? বাজারে নির্ধারিত হবে। অর্থাৎ আপনি একটা পণ্য নিয়ে বাজারে গেলেন, সাপোজ আলু নিয়ে গেলেন। এখন আলুর কিন্তু দাম ঠিক করা নাই, আলুর 1 কেজি আলুর দাম আসলে কত হবে, এটা কোথায় নির্ধারিত হবে? বাজারে। তো কোনো অর্থনৈতিক ব্যবস্থায় যদি এমন সিস্টেম থাকে যে পণ্যের দাম কোথায় নির্ধারিত হয়, বাজারে, তাহলে সেই অর্থনৈতিক ব্যবস্থাকে কি বলবো আমরা? পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট ইকোনমি। ঠিক আছে। এখন কোনো অর্থনৈতিক ব্যবস্থায় যদি এই আলুর দামটা, অর্থাৎ পণ্যের দামটা কি হয়, সরকার দ্বারা নির্ধারিত হয়, তাহলে সেটাকে কি বলবো? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ওকে, এটা গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে মালিকানা বলি, অর্থাৎ উৎপাদন যন্ত্রের মালিকানা।
উৎপাদন যন্ত্র তো বোঝেন, যেমন কৃষিকাজ এটা কি একটা উৎপাদন যন্ত্র বা উৎপাদন ব্যবস্থা, আবার ইন্ডাস্ট্রি গুলো এগুলো কি উৎপাদন ব্যবস্থা বা উৎপাদন যন্ত্র। এই উৎপাদন যন্ত্রের মালিকানা যখন ব্যক্তি কেন্দ্রিক থাকে, ব্যক্তির হাতে থাকে, তখন সেটাকে বলা হয় পুঁজিবাদী। অর্থাৎ যে একজন ব্যক্তি চাইলে কি করতে পারবে, একটা মালিকানা নিয়ে সে তার উত্তরোত্তর ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি বাড়াতে পারবে। ঠিক আছে। আচ্ছা, কোন বুক ফলো করব এটা আমরা একটু পরে ইয়ে করি, আমরা হ্যাঁ আলোচনায় থাকি। তো উৎপাদন ব্যবস্থার মালিকানা যখন ব্যক্তির হাতে থাকে তখন সেটাকে বলা হয় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। আর যদি সরকারের হাতে থাকে তাহলে কি হবে, সেটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি কল্পনা করেন যে দুইটা রাষ্ট্র ব্যবস্থা, একটা হচ্ছে ইউএসএ। ইউএসএ তে সবকিছু ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ ইউএসএ এর কিন্তু কোনো কিছুই সরকারের হাতে নাই, ফলে তারা হচ্ছে সর্বোচ্চ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাটা ধারণ করে। আবার যদি আপনি চায়নার কথা চিন্তা করেন, চায়নায় কিন্তু ব্যক্তি মালিকানাধীন কিছুই নাই। বুঝতে পেরেছেন? চায়নায় সবকিছু উৎপাদন ব্যবস্থা, পণ্যের দাম সবকিছু সরকার কর্তৃক নির্ধারিত। ফলে বলা বলা যায় যে তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ওকে, ক্লিয়ার কিনা? এখন প্রশ্ন হতে পারে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন বলেন? আমরা কিন্তু একটু অন্য জায়গায় পড়াশোনা নিয়ে গেছি। যাই হোক, এগুলো জানা থাকলে ভালো। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র কিভাবে বলেন তো? ক্যাপিটালিস্ট যদি আমি চিন্তা করি বা পুঁজিবাদী অর্থনীতি যদি চিন্তা করি, তাহলে আমরা যদি খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্যের বাজার যদি চিন্তা করি, এটা কি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, যেখানে কিনা খাদ্যদ্রব্যের দাম ক্রেতা এবং বিক্রেতা কর্তৃক কি, ক্রেতা ও বিক্রেতা কর্তৃক নির্ধারিত হয়। ক্লিয়ার? এরপর দেখেন, যদি পাওয়ার সেক্টরের কথা বিবেচনা করি, পাওয়ার সেক্টর কি বলেন? যেমন বিদ্যুতের দাম নির্ধারণ করে কারা বলেন? বাংলাদেশে সরকার নির্ধারণ করে। জ্বালানির দাম নির্ধারণ করে কারা? সরকার। গ্যাসের দাম নির্ধারণ করে কারা? সরকার। সো আমাদের দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। এই জন্য আমরা বলি কি, আমাদের দেশ একটা মিশ্র অর্থনীতির দেশ। এরপর আসেন, আমি একটু আগে বলছিলাম যে শক্তি সাম্য বজায় রাখার আসলে প্রয়োজনীয়তা আছে এবং এটার কিছু ইফেক্ট আছে পৃথিবীব্যাপী। এখন দেখেন, শক্তি সাম্য বজায় রাখার কিছু কৌশল আছে। কৌশল কি কি? আমরা যদি দেখি, বিভক্তিকরণ ও শাসন, এটার একটা সুন্দর ইংরেজি আছে কি, ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল, এই বিষয়টা কোথায় ইউজ হয়েছিল বলেন শক্তি সাম্য বজায় রাখার ক্ষেত্রে? ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে কয়টা রাষ্ট্র হয় বলেন তো? 15টি রাষ্ট্র। এইভাবে কি হয়েছিল, মানে ডিভাইড অ্যান্ড রুল করে কি করে, ইউএসএ ইউএসএসআর কে বা সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়ে 15টা রাষ্ট্রে পরিণত করে। ফলে কি, সোভিয়েত ইউনিয়নের পুরা মানে হেজিমনি বা তাদের যে একটা কর্তৃত্ব ছিল সেটা ভেঙে পড়ে। এটা তো গেল রাষ্ট্রের ব্যাপার। এখন দেখেন, শুধুমাত্র কি রাষ্ট্র বা এরকম টেনজিবল জিনিস, স্পর্শগ্রাহ্য বিষয় দিয়ে কি শুধুমাত্র ডিভাইড অ্যান্ড রুল হয়? হয় না। ডিভাইড অ্যান্ড রুল আরো অনেক বিষয় নিয়ে হয়। আমি একটা উদাহরণ দেই। ডিভাইড অ্যান্ড রুল এইগুলো যদি একটু ডিটেল জানেন না, তাহলে দেখবেন যে আপনার ইয়ে হয়। সেটা হচ্ছে নীতির দ্বারাও ডিভাইড অ্যান্ড রুল করা যায়। নীতি কি কি? আমরা জানি যে ওয়েস্টার্ন যারা, অর্থাৎ যারা কিনা পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী, তারা বেশ কিছু ডিমাগগ বা নীতি চালু করেছে। তার মধ্যে একটা যেমন ডেমোক্রেসি। ঠিক আছে, ডেমোক্রেসির মাধ্যমে পুরো বিশ্বকে কি ডিভাইড করা গেছে, যে একটা পক্ষে যে ডেমোক্রেসিতে বিশ্বাস করে, আর একটা কি যারা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তাদের কি কি বলা হয়? সমাজতান্ত্রিক
এইভাবে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে কি হয়, শক্তি সাম্য বজায় রাখে, অর্থাৎ পুরো পৃথিবীকে ভাগ করা যায়। আবার কোন রাষ্ট্র যদি খুব ইউনাইটেড থাকে, তাদের মধ্যে যদি আপনারা এই ধরনের একটা নীতি প্রকাশ করেন, যেমন সেকুলারিজম। সেকুলারিজম মানে কি? ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার মাধ্যমে একটা রাষ্ট্রকে, যখন ইউনাইটেড রাষ্ট্রকে যদি এই থিওরিটা দেওয়া হয় যে ধর্ম নিরপেক্ষ থাকবে, তখন ওখানে কি ডিভাইড হয়ে যাবে না? কিছু লোক থাকবে কি ধর্মপন্থী, কিছু লোক থাকবে ধর্ম নিরপেক্ষ। তাহলে ওই রাষ্ট্রের বা ওই ওই জনপদের কি আর ইউনিটি থাকবে বলেন? থাকবে না। তখন ওই রাষ্ট্রের মধ্যে একটা ফাটল তৈরি হবে, অর্থাৎ সেখানে ওই রাষ্ট্রের শক্তিটাকে কি করা যাবে, কমায় ফেলা যাবে। এইভাবে শক্তি সাম্য বজায় রাখা হয়। ক্লিয়ার কিনা? শুধুমাত্র যে টেনজিবল স্পর্শগ্রাহ্য বিষয় দিয়েই ডিভাইড অ্যান্ড রুল করা যায় এরকম না, নীতিগত ভাবেও ডিভাইড অ্যান্ড রুল করা যায়। এরপর কি মৈত্রী জোট। মৈত্রী জোটের মাধ্যমে শক্তি সাম্য করা যায় কিভাবে? এই যে ন্যাটোর মাধ্যমে শক্তি সাম্য হয়, যেমন কোয়াডের মাধ্যমে শক্তি সাম্য হচ্ছে। কোয়াডটা পুরা কার বিরুদ্ধে হচ্ছে বলেন তো? চায়না এর বিরুদ্ধে, তাই না? এইভাবে মৈত্রী জোট করে শক্তি সাম্য করা হয়। হস্তক্ষেপ কি? যখন ইরাক ইরান যুদ্ধে, ইরাকের বিরুদ্ধে, সরি, ইরাক এবং আমেরিকার যুদ্ধে ইরাকের বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তাদের কাছে উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, অর্থাৎ গণবিধ্বংসী অস্ত্র আছে। এই অভিযোগে কি করা হলো, 2001 সালে ইরাককে কি করা হলো, আক্রমণ করা হলো। হস্তক্ষেপ করে ইরাকের শক্তি কমায় দেওয়া হলো। কমায় দেওয়ার মাধ্যমে মিডল ইস্টে একটা শক্তি সাম্য ব্যবস্থা তৈরি করে ফেলছে না ইউএসএ। যদিও এগুলো শুনতে খারাপ লাগছে, বাট আসলেই তো এইভাবে হস্তক্ষেপের মাধ্যমে তারা শক্তি সাম্য বজায় রাখে। সংঘর্ষ নিবারক রাষ্ট্র, এটার ইংরেজি কি বলেন? বাফার স্টেট। বাফার স্টেটের মাধ্যমে শক্তি সাম্য করা যায়, যেমন চায়না এবং ইন্ডিয়ার মধ্যে মধ্যে বাফার বাফার স্টেট কোনটা বলেন? ভুটান। ঠিক আছে। তো ভুটানের ক্ষতি হবে, দুইটা দেশ যদি পারস্পরিক যুদ্ধে জড়ায় যায়, তখন কি হবে? এই ভুটানের ক্ষতি হবে। এই জন্য সংঘর্ষ নিবারক স্টেট হিসেবে, বাফার স্টেট হিসেবে ভুটান শক্তি সাম্য বজায় রাখে। তারপর কি আরো দুইটা, আর একটা বাফার স্টেটের যদি আমি উদাহরণ বলি, ফ্রান্স এবং ইউকের মধ্যে কি আছে বলেন? বেলজিয়াম, যারা কিনা বাফার স্টেট হিসেবে ভূমিকা পালন করে। এরপর আসেন ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের উদাহরণ কোনটা বলবো বলেন? একটা বিখ্যাত উদাহরণ আছে ক্ষতিপূরণের, ভার্সাই চুক্তি। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি অধীন যে অক্ষশক্তি তারা হেরে গেল। হেরে যাওয়ার পর মিত্র শক্তি কি করলো, জার্মানিকে ক্ষতিপূরণ দাবি করলো। ঠিক আছে, এই ক্ষতিপূরণের মাধ্যমে তারা ব্যালেন্স, শক্তি সাম্য বজায় রাখলো। বাট আলটিমেটলি এটা কি কাজে দিয়েছিল বলেন? নাই নাই। এটা কি করেছে, আরো প্রভোগ করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে। অর্থাৎ যখন হিটলার ক্ষমতা গ্রহণ করলো, ক্ষমতা গ্রহণ করার পর বললো যে এইরকম একটা অযৌক্তিক চুক্তি আমাদের সঙ্গে করা হয়েছে, যেখানে বলা হয়েছিল যে জার্মানি কি করবে, তাদের সৈন্য সংখ্যা 1 লাখের মধ্যে রাখবে। ঠিক আছে। তারপর কি, অস্ত্র বাড়াতে পারবে না। ঠিক আছে, এইভাবে তারা ক্ষতিপূরণের মাধ্যমে শক্তি সাম্যের একটা আইডিওলজি প্রকাশ করলো। ঠিক আছে। এরপর দেখেন অস্ত্রীকরণ এবং নিরস্ত্রীকরণ। অস্ত্রীকরণ কি? প্রলিফারেশন, উইপন্স প্রলিফারেশন। অর্থাৎ পাশাপাশি যখন দুইটা দেশ থাকে, তারা কি করে, একটা দেশ আর একটা দেশের দেখা দেখি অস্ত্র বাড়ায়। ঠিক আছে, এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। এই যে এখন আমরা ফিরে যাব কোথায়, এখন আমরা ফিরে যাব, অস্ত্রীকরণ আমরা পড়ছিলাম কোথায় জানি, শুরুর দিকে একটা জায়গায়, নিরস্ত্রীকরণ এবং অস্ত্রীকরণ, এই জায়গায় ফিরে যাই। ঠিক আছে, এখানে আমি একটা পেজ নেই, অস্ত্রীকরণ। দেখেন অস্ত্রীকরণ বা এটাকে আমি যদি বলি উইপন্স
প্রলিফারেশনের অর্থ কি বলেন? প্রলিফারেশন মানে হচ্ছে বৃদ্ধি। তো এই উইপন্স প্রলিফারেশন কিন্তু কখনোই কমবে না। আমি যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, আপনারা যদি অনুমতি দেন আমি একটু আলোচনা করি। এটা একদম সিলেবাসের বাইরে। হ্যাঁ, করব। আচ্ছা, সাপোজ আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী আমাদের দেশ হচ্ছে মিয়ানমার। ঠিক আছে? তো মিয়ানমার এবং বাংলাদেশ দুই দেশে কি, সাপোজ একটা ইন্টারন্যাশনাল ট্রিটির মাধ্যমে তারা বলল যে আমরা কি করব, অস্ত্র বৃদ্ধি করব না। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল ট্রিটিতে আমরা সাইন করে আসলাম, মিয়ানমারও সাইন করলাম, আমরাও সাইন করলাম যে কোনো দেশে অস্ত্র বাড়াবো না। কিন্তু এই যে এই ট্রিটির মাধ্যমে কি অস্ত্র বাড়াবো না এটা সীমাবদ্ধ থাকবে? থাকবে না? বলেন থাকবে কিনা? থাকবে না। কারণ কি, ইন্টারন্যাশনাল পলিটিক্সে থিওরি অফ কনস্পাইরেসি একটা কথা আছে, ষড়যন্ত্র তত্ত্ব। অর্থাৎ এই সবকিছুর পিছনে একটা ষড়যন্ত্র থাকে বলা যায়। ঠিক আছে, এইরকম অনেকগুলো থিওরি বা প্র্যাকটিক্যালিজম, রিয়েলিজম বলতে একটা কথা আছে, বাস্তববাদ। বাস্তববাদের মাধ্যমে দেখা যায় যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে বিশ্বাস করে না। হ্যাঁ, মনে করে যে ওই রাষ্ট্র আসলেই, ও তো, আমরা মানে মিয়ানমার চিন্তা করতেছে বাংলাদেশ তো আসলে সাইন করছে ঠিক আছে, বাট গোপনে তো অস্ত্র বৃদ্ধি করতে পারে, পারে কিনা বলেন? তো ওই জন্য কি করবে, অস্ত্র গোপনে কিনবে। যে বাংলাদেশ যদি গোপনে অস্ত্র কেনে তাহলে কি হবে, আমার তো অবস্থা খারাপ হবে। যখন যুদ্ধ বেজে যাবে হুট করে, তখন তো আমার অস্ত্র থাকবে না, আমি তো ট্রিটি মোতাবেক কি করেছি, অস্ত্র বাড়াই নাই। সেম চিন্তাটা বাংলাদেশও করতে পারে, করতে পারে কিনা? হ্যাঁ, একজন ভাই বলেছেন সিকিউরিটি ডিলেমা। হ্যাঁ, এটাকেই সিকিউরিটি ডিলেমা বলা হয়। ঠিক আছে, এই সেম থিঙ্কিং এর কারণে কি করবে, বাংলাদেশও অস্ত্র বাড়াবে। আলটিমেটলি অস্ত্র কি কমলো না বাড়লো বলেন তো? অস্ত্র কিন্তু বাড়লো। তো এই যে অস্ত্রীকরণটা হয়, এর মাধ্যমে কি হয়, শক্তি সাম্য বজায় থাকে। কোন একটা দেশ যদি এই অস্ত্র না বাড়াতো বা মানে তারা অস্ত্র বাড়ার ব্যাপারে এত পদক্ষেপ না নিত, সাপোজ বাংলাদেশ অস্ত্র বাড়ালো না, মিয়ানমার শুধুমাত্র অস্ত্র বাড়ালো, তাহলে কি হইতো, মিয়ানমার একসময় বাংলাদেশের যে অংশটা মিয়ানমারের আশেপাশে তাদেরকে কি করত, থ্রেট দিত, বা ওই অংশটা দখল করে নেওয়ার একটা হুমকি দিত। সেম কেস বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ আরাকান বা ওই দিকের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর জন্য মানে কি, তো যাই হোক আমি না বলি। এইটা হচ্ছে সিকিউরিটি ডিলেমা বা এইভাবে কি হয়, উইপেন প্রলিফারেশন হয় বা অস্ত্র বৃদ্ধি হয় বা অস্ত্রের বিস্তার ঘটে। এইভাবে অস্ত্রীকরণের মাধ্যমে কি হয়, ব্যালেন্স অফ পাওয়ার হয়। ঠিক আছে? আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, এরপর আসেন নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণের মাধ্যমে শক্তিসাম্য বজায় থাকে কিভাবে? বিভিন্ন ধরনের চুক্তি হয়েছিল, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, তারপর কি সল্ট, স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি, এনপিটির নাম শুনেছেন না, নন প্রলিফারেশন ট্রিটি। এইগুলোর মাধ্যমে কি হয়, শক্তিসাম্য বজায় করা হয়। ঠিক আছে, তো নিরস্ত্রীকরণের মাধ্যমেও কি হয়, এই ব্যালেন্স অফ পাওয়ারটা রক্ষা করা যায়। এরপর আসেন আমরা আবার কোথায় ফিরে যাই, শক্তিসাম্য বজায় রাখার যে কৌশল। এরপর আসেন আমরা যে যৌথ নিরাপত্তা ব্যবস্থা পড়েছিলাম, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এগুলো একটু সংক্ষেপে আমি বলি। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা কিনা কত সালে প্রতিষ্ঠিত হয় বলেন তো? 1949 সালের 4 এপ্রিল। ইংলিশে নাকি এপ্রিলের উচ্চারণ কি অ্যাপ্রল, এটা জানেন? এটার হেডকোয়ার্টার কোথায় বলেন? ব্রাসেলসে। ব্রাসেলস কোথায়? বেলজিয়ামের রাজধানী। ওকে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টি,
বর্তমান সদস্য 32টি, সর্বশেষ কোন দেশ বলেন? আমরা একটু আগেই পড়ছিলাম সুইডেন। এরপর দেখেন আরেকটা কোশ্চেন আসে, মনে হয় কোন একটা বিসিএস এসেছিল, যে ন্যাটোর কোন সদস্যটা হচ্ছে মুসলিম? টার্কিয়ে, আলবেনিয়া, এগুলো আপনারা জানেন, ঠিক আছে। এরপর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে মহাসচিব। মহাসচিব বর্তমানে কে বলেন? জেন্স স্টলটেনবার্গ, তাই না? তো নতুন মহাসচিব যিনি, ওনার নামটা জেনে রাখেন, মার্ক রুটে। উনি কবে জয়েন করবেন? উনি হচ্ছে 1 অক্টোবর 2024 সালে জয়েন করবেন। ওকে। এখন ন্যাটো কোন প্রেক্ষিতে গঠন হয়েছিল বলেন? ন্যাটো গঠনের প্রেক্ষিত বা প্রেক্ষাপট কি ছিল? এখানে আমি একটু বলি। ন্যাটোর প্রথম উদ্দেশ্য ছিল কি? প্রিভেনশন অফ কমিউনিজম। অর্থাৎ পুরো বিশ্বব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিজমের যে বিস্তার ঘটে, এটাকে মোকাবেলা করার জন্য একটা সামরিক জোট গঠন করে আটলান্টিক মহাসাগরের উত্তর দিকের যে অংশগুলো, দেশগুলো তারা মিলে। এবং এই উদ্দেশ্যে ন্যাটো গঠিত হয়েছিল। এরপর কি কমিউনিজমকে তারা ভালোভাবেই প্রিভেন্ট করেছে, কিন্তু ন্যাটোর আর বিলুপ্তি ঘটে নাই। ঘটেছে? ন্যাটো কিন্তু আর বিলুপ্তি ঘটে নাই। এখন পর্যন্ত ন্যাটো একটা পুরো বিশ্বব্যাপী মিলিটারি হেজিমনি তৈরি করে রেখেছে, ঠিক আছে। তো এই কমিউনিজমের বিস্তার রোধে যখন ন্যাটো গঠিত হইলো, আমরা জানি কোল্ড ওয়ারে ওই যে ব্যালেন্স অফ পাওয়ারের মতো কি হয়, অস্ত্রীকরণ হবে, অর্থাৎ সামরিক জোটের মাধ্যমে কি ব্যালেন্স অফ পাওয়ার করা যায়। তো পাশাপাশি আর একটা সংগঠন তৈরি হলো, যেটাকে কি বলা হয়, ওয়ারশো প্যাক্ট, বা পোল্যান্ডের ওয়ারশো নামক জায়গায় ওই ওয়ারশো প্যাক্টটা গঠিত হয় কত সালে বলেন তো? 1955 সালে। প্রেক্ষাপটটা কি ছিল বলেন? ওয়ারশো প্যাক্ট গঠনের প্রেক্ষাপট ছিল 1955 সালে। না, এটা প্রিভেনশন অফ ক্যাপিটালিজমও যেমন, এটাকে আরো একটা স্পেসিফিক আমি যদি কারণ বলি, সেটা হচ্ছে জার্মানি ভেঙে যায়। জার্মানি তো দুই ভাগ ছিল, একটা কি ছিল বলেন? পূর্ব, আর একটা কি ছিল? পশ্চিম। পশ্চিম জার্মানি কি ছিল, কি পন্থী বলেন? পশ্চিম জার্মানি ছিল ক্যাপিটালিস্ট, অর্থাৎ পশ্চিমাপন্থী, অর্থাৎ ওয়েস্টার্ন। তো পশ্চিম জার্মানি যখন ন্যাটোতে যোগ দেয়, কত সালে? 1955 সালে। এই প্রেক্ষিতে পূর্ব জার্মানি কি হইলো, থ্রেটের মধ্যে পড়ে গেল, একটা সিকিউরিটি থ্রেটের মধ্যে পড়ে যায়। তখন পূর্ব জার্মানি সহ রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের সহ আরো যে 8-9টি দেশ আছে, তারা মিলে একটা প্ল্যান করলো যে তারাও একটা ন্যাটোর মতো সামরিক জোট তৈরি করবে, যেটা কিনা ওয়ারশো প্যাক্ট, ঠিক আছে। এটা 1900 কত সালে, 55 সালে তারা তৈরি করে। এইভাবে ওয়ারশো প্যাক্টের জন্ম। ওয়ারশো প্যাক্ট আসলে এতটা ইফেক্টিভ ছিল না। এরা 1991-এ যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ভেঙে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আরেকটা নামে তারা পরিণত হয়, আরেকটা সংগঠনে পরিণত হয়। এটা হচ্ছে সিএসটিও বলা হয়, কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। পরবর্তীতে সোভিয়েত যখন ভেঙে গেল, পরে আস্তে আস্তে এটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। ক্লিয়ার কিনা? এই ছিল ওয়ারশো প্যাক্ট নিয়ে ধারণা। এখানে আর তো কিছু লিখলাম না, জাস্ট একটু লিখে দেই কি 1955 সালে কয়টা দেশ মিলে হয় বলেন তো? 8টি সমাজতান্ত্রিক দেশ নিয়ে। কোন প্রেক্ষাপটে? পূর্ব ও পশ্চিম জার্মানির যে ন্যাটোতে যোগদান, সেটাকে নিয়ে। ওকে, ক্লিয়ার কিনা? এরপর আসেন আনজুস।
আনজুসের মধ্যে সদস্য রাষ্ট্রগুলোর কথা বলা আছে কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর কি ইউএসএ। এই তিনটা দেশ মিলে কি একটা সামরিক জোট গঠন করে কত সালে? 1951 সালে। ঠিক আছে। এদের উদ্দেশ্য কি? ন্যাটোর মতো। এরা কোন রিজিয়নে? ন্যাটো যেমন নর্থ আটলান্টিক রিজিয়নে ছিল, এরা কি করে? প্যাসিফিক রিজিয়নে। প্যাসিফিক রিজিয়ন অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটা ব্যালেন্স অফ পাওয়ার করার জন্য, একটা সামরিক যৌথ নিরাপত্তা ব্যবস্থা চালু করার জন্য তারা কি করলো? আনজুস গঠন করলো। আনজুস নিয়ে কিছু আমি যদি এক্সট্রা ইনফরমেশন দেই আপনাদের, উম, আহ, সেটা হচ্ছে আনজুসে কিন্তু সর্বশেষ আপনার ইয়াকে আহ, নিউজিল্যান্ডকে কি করা হয়? দাঁড়ান একটু wait। আনজুসে নিউজিল্যান্ডকে কিন্তু একটা সময় কি হয়? ব্যান করা হয়। কত সালে বলেন তো? 1986 সালে। 1986 সালে নিউজিল্যান্ড তাদের কি করে? একটা পলিসি করে, তাদের একটা পলিসি যে তারা হচ্ছে নিউক্লিয়ার ফ্রি স্টেট। 1986 সালে যখন তারা এটা ঘোষণা করে, তখন ইউএসএ তাদের উপর ক্ষেপে যায় যে বেটা আমরা তো একটা সামরিক জোটের মধ্যে আছি, এবং আমাদের সামরিক জোটের মধ্যে অন্যতম একটা উইপন কি? নিউক্লিয়ার উইপন। এবং নিউক্লিয়ার উইপন কি বিভিন্ন ভাবে তারা ইউজ করে, ওয়ারে ইউজ করে, মানে ওয়ারশিপ যেগুলো আছে, সাবমেরিন যেগুলো আছে, সেগুলোতে তারা কি নিউক্লিয়ার উইপন ইউজ করে বা বহন করে। তো যখন নিউজিল্যান্ড তাদেরকে কি করে, নিজেদের নিউক্লিয়ার ফ্রি স্টেট ঘোষণা করে, তখন নিউজিল্যান্ডের টেরিটরির আশেপাশে ওই যৌথ নিরাপত্তা ব্যবস্থা আনজুস কি করে? অপারেশন চালাতে পারে না। ফলে নিউজিল্যান্ডের উপর ইউএসএ কি করে? একটা নিষেধাজ্ঞা দেয়, ব্যান ব্যান প্রয়োগ করে। ঠিক আছে। ফলে নিউজিল্যান্ডকে এই আনজুস থেকে বের করে দেওয়া হয় কিছুদিনের জন্য, বা কিছু ব্যান ইয়ে করা হয়, যেটা সর্বশেষ লিফট আপ করে 2007 সালে এই ব্যানটা তুলে নেওয়া হয়, ইউএসএ তুলে নেয়। ওকে। পরবর্তীতে আবার আনজুস তাদের কার্যক্রম এখন মানে রেগুলার বেসিসে করছে আর কি। ওকে। আনজুস নিয়ে এত কিছু পড়ার আসলে নাই, এইটুকু পড়লেই হবে। এরপর আসেন খুব গুরুত্বপূর্ণ কোয়াড। কোয়াডের ব্যাপারে জানা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। কোয়াডের অফিসিয়াল নাম কি বলেন? কোয়াড্রি লেটারাল ডায়ালগ। অর্থাৎ কোয়াড মানে কি? যে এইরকম, যার কি থাকবে? চারটা হাত থাকবে। এই চার হাতে কারা কারা আছে বলেন? ইউএসএ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান। ঠিক আছে। এই চারটা দেশ মিলে কি করবে? শক্তি সাম্য ব্যবস্থা, এটা একটা জোট। ঠিক আছে। কোয়াড। এটা কাদের সাথে আসলে শক্তি সাম্য করতেছে বলেন তো? চায়নাকে প্রিভেন্ট করার জন্য। এই আমার লেখা কিন্তু বাংলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে। এতে কি আপনারা মানে ক্ষুব্ধ, সংক্ষুব্ধ, বা এই বিষয়ে আপনাদের? ওকে। যাই হোক, চায়না যে একটা মানে গ্লোবাল পাওয়ার হিসাবে, বিশ্ব পাওয়ার হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এটাকে প্রিভেন্ট করার জন্য কি করলো ইউএসএ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং জাপান মিলে ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা যৌথ নিরাপত্তা ব্যবস্থা চালু করলো, যেটাকে কিনা বলা হয় কোয়াড। এই কোয়াডের শুরুটা হয়েছিল কত সালে বলেন তো? 2007 সালে। তখন ইউএস এর যে স্টেট মিনিস্টার কারা বলেন তো? ডিক চ্যানিং। তারপর জাপানের যে অ্যাসাসিনেটেড প্রধানমন্ত্রী, কি নাম? শিনজো অ্যাবে। ইন্ডিয়ার ওই সময় কি ছিল বলেন? মনমোহন সিং।
এবং অস্ট্রেলিয়ার যিনি ছিলেন আর কি, এরা মিলে একটা ডায়লগ করলো যে আমরা এরকম একটা যৌথ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করব। তো মাঝে এটা 2007 সালে তারা প্ল্যান করে কোয়াড গঠনের, কিন্তু মাঝে অনেক দিন প্রায় 10 বছর এটার কার্যক্রম স্থগিত ছিল। এটা 2017 সালে এসে আবার মাথাচাড়া দেয়। তো মাঝে এটা কেন স্টপ ছিল, কারণ এই সময় কি জাপানের শিনজো আবে প্রেসিডেন্ট ছিলেন না বা প্রধানমন্ত্রী ছিলেন না এই সময়। তারপর ইউএসএও কি করে এই সময়টা আসলে এই অঞ্চল নিয়ে এতটা বেশি চিন্তিত ছিল না, ভারতের মনমোহন সিংও ছিলেন। ফলে এটা আলোচনাটা ভাটা পড়ে যায়। পরে 2017 সালে এসে আবার তারা কি করে এই নিয়ে কি বলে কোয়াড নিয়ে আবার পুনরায় তারা আলোচনা শুরু করে, এবং এই অঞ্চলে চায়নার যে পুনরুত্থান বা পুনরুত্থান না উত্থান, সেটাকে মোকাবেলা করার জন্য তারা ওয়ার্ডটাকে ইউজ করার ট্রাই করে। ঠিক আছে। এখন অকাস একটা সংগঠন আছে যৌথ নিরাপত্তা ব্যবস্থায়, সেটাকে এই অকাসের পূর্ণ বলেন অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউনাইটেড স্টেট, এদের কাজও একই। হ্যাঁ, এরা কি করে 2021 সালের 15 সেপ্টেম্বর নিজেদের মধ্যে একটা সামরিক জোট বা চুক্তি গঠন করে। এই চুক্তি সাইন করে, এর মাধ্যমে তারা কি করে পরস্পরের সাথে সামরিক ইন্টেলিজেন্সি সিকিউরিটি এইগুলো কি করে শেয়ার করে। এবং এই অকাসটাও গঠন হয়েছে কিসের জন্য বলেন তো? চীনের উত্থানকে প্রতিহত করার জন্য। আচ্ছা, চীনের উত্থান আসলে প্রতিহত করার জন্য যে এত উঠে পড়ে লাগছে ইউএসএ, এটার কারণটা তো একটু জানা দরকার। জানা দরকার কিনা? চীনের উত্থান, এই চীনের উত্থান আসলে কিভাবে হইলো? 2010-11 সালের দিকে চীন করলো কি, জাপানকে অর্থনৈতিকভাবে কাটিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হলো। এবং পাশাপাশি চীন তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পুরো বিশ্বে আস্তে আস্তে কি করতে মানে বিস্তার ঘটানো শুরু করলো। তাদের অর্থনৈতিক যেমন ইকোনমিক টুলস এর মাধ্যমে, মিলিটারি টুলস এর মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘাঁটি স্থাপন করা, তারপর কি উলফার ডিপ্লোমেসি, চেকবুক ডিপ্লোমেসি, এগুলোর মাধ্যমে কি পুরো চীনের একটা উত্থান পুরো বিশ্বে ঘটতে থাকলো। এবং এটাতে শঙ্কিত হলো কে? ইউএসএ। হ্যাঁ, ইউএসএ ভাবলো যে আমার তো হেজিমনির দিন শেষ। আস্তে আস্তে চায়না পৃথিবীর বহু জায়গায় কর্তৃত্ব দখল শুরু করলো। তো চীনের উত্থানের পিছনে একটা রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ, সেটা কি বলেন? প্যাসিফিক রিজিয়ন। শুধু প্যাসিফিক রিজিয়ন না, ইন্দো প্যাসিফিক রিজিয়ন। ঠিক আছে। ওকে, এই ইন্দো প্যাসিফিক রিজিয়নটা যাদের নেতৃত্বে থাকবে বা যাদের হাতে থাকবে, তারা পরবর্তী বিশ্বকে নেতৃত্ব দিবে, বা এশিয়া প্যাসিফিক যে অঞ্চলটা। তো ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কি করলো, একদিকে চীন যেমন তাদের এই জায়গায় সামরিক উপস্থিতি বাড়ালো। চীন কি করলো, সামরিক উপস্থিতি বাড়ায়, তারপর ব্যবসা বাণিজ্য এই অঞ্চলে বাড়ায়। সেম ইউএসএ কি করলো, বিভিন্ন দেশকে নিয়ে কি গঠন করলো, কোয়াড, তারপর অকাস, তারপর কি অর্থনৈতিকভাবে আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এইগুলো চালু করলো। তো দেখেন প্যাসিফিক রিজিয়নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল কি, সাউথ চায়না সি। ওকে, দক্ষিণ চীন সাগর, এটার নাম তো অলমোস্ট সবাই আমরা জানি। দক্ষিণ চীন সাগর, এটা নিয়ে অনেক কথা হয়, অনেক বিষয় নিয়ে দক্ষিণ চীন সাগর নিয়ে অনেক ইয়ে হয়। দক্ষিণ চীন সাগরটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ বলেন? 22 সালের পরিসংখ্যান অনুযায়ী, একটা আমি ডাটা দেই তাহলেই বুঝবেন। 2022 সালের পরিসংখ্যান বলছে যে ওয়ার্ল্ড ট্রেডের 64% সংঘটিত হয় সাউথ চায়না সি এর মধ্য দিয়ে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? সাউথ চায়না সি দিয়ে কি পুরো বিশ্ব বাণিজ্যের 64% পণ্য
আদান প্রদান হয়, পণ্য আদান প্রদান হয়। তার মানে কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুট, এবং এই রুটে যত চায়নার কি থাকবে, প্রভাব থাকবে। এই রুটে চায়নার প্রভাবটা কিভাবে বলেন তো? কিসের মাধ্যমে বলেন? 9 ড্যাশ লাইনের নাম শুনেছেন? অর্থাৎ চীন একটা কি ভৌগোলিকভাবে একটা তাদের পরিকল্পনা প্রস্তুত লাইন, সাউথ চায়না সি, এটা যদি চীন হয়, এটা যদি সাউথ চায়না সি হয়, আর এটা যদি চায়নার মেইনল্যান্ড হয়, এখানে কি থাকে, তাইওয়ান। ওকে, তো চায়না কি করেছে, এরকম 9টা ড্যাশ দিয়ে কি করেছে, 5, 6, 7, 8, 9, পুরো সাউথ চায়না সিটাকে নিজেদের অংশ বলে দাবি করে। কারণ কি এটা মানে ওয়ার্ল্ড ট্রেডের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, অর্ধেক পণ্য প্রায় এখান দিয়ে এই মানে সাউথ চায়না সি দিয়ে আদান প্রদান হয়। ফলে এই 9 ড্যাশ লাইন টানার মাধ্যমে তারা পুরো বিশ্বব্যাপীকে জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলটাতে চীনের একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ থাকবে, বা এটা চীনের মালিকানাধীন। কিন্তু এটা কি করবে, ইউএসএ মেনে নিবে বলেন? ইউএসএ বা অন্যান্য দেশগুলো এর চারপাশে কি কি আছে, ভিয়েতনাম, ফিলিপাইন এইদিকে, হ্যাঁ, ফিলিপাইন, তারপর কি মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই ধরনের দেশগুলো রয়েছে, সাউথ ইস্ট এশিয়া রিজিয়নের যে দেশগুলো। ফলে এই সাউথ চায়না সি এর মানে গুরুত্বটা আমরা বুঝতে পারি যে এই আসলে দক্ষিণ চীন সাগরে আসলে এত কেন গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, মাইক্রোচিপস। মাইক্রোচিপস নাম শুনেছেন? মাইক্রোচিপস এখন কি পুরো বিশ্বের টেকনোলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকবোন অফ টেকনোলজি, এটা কি বলেন? মাইক্রোচিপস। মাইক্রোচিপসের সবচেয়ে বড় সর্বোচ্চ উৎপাদনকারী কারা? তাইওয়ান। ঠিক আছে, তাইওয়ানের আর একটা নাম আছে, বলেন? রিপাবলিক অফ চায়না। এটাকে সংক্ষেপে কি বলা হয়, আরওসি। আর চীনের নাম কি বলেন? চীনের পুরো নাম কি? পিপলস রিপাবলিক অফ চায়না, পিআরসি। ওকে, এই তাইওয়ান চীন থেকে কখন আলাদা হয়ে গেল বলেন? এগুলো আসলে একটা পড়াইতে গেলে আরো অনেক বিষয় আসে। 1949 সালে যখন চীনে বিপ্লব ঘটলো, তখন চিয়াং কাইশেকের নাম শুনছেন? চিয়াং কাইশেক যে কিনা ছিল মার্কিন পন্থী, এই চিয়াং কাইশেক কোথায় পালায় গেল? চীন থেকে তাইওয়ান বা তাইওয়ান উপদ্বীপে পালায় যায়, এবং সেখানে রিপাবলিক অফ চায়নার আহ প্রতিষ্ঠা করে, যারা কিনা কি পন্থী, ইউএসএ পন্থী। ঠিক আছে, তো এই যে মাইক্রো চিপসের 30% প্রডিউস করে কারা? তাইওয়ান। এবং এই মাইক্রোচিপসের অন্যতম একটা বড় গ্রাহক হচ্ছে ইউএসএ। ঠিক আছে, তো সাউথ চায়না সিতে যদি চীনের আধিপত্য থাকে, তাহলে কি হবে? এই দিক দিয়ে কি আর মাইক্রোচিপস আমদানি রপ্তানি করা সম্ভব হবে বলেন? হবে না। মাইক্রোচিপসের বাজারটা চীন দখল করে ফেলবে, বা এই জায়গায় একটা ব্যারিয়ার তৈরি করবে। ফলে ইউএস এর একটা হেডেক এখানে আসলে দক্ষিণ চীন সাগরকে নিয়ে। ক্লিয়ার কিনা? তো যার কারণে দক্ষিণ চীন সাগর বা ইন্দো প্যাসিফিক রিজিয়ন নিয়ে আমি যদি মোটা দাগে এখন বলি, ইউএসএ কি কি গঠন করলো? কোয়াড, অকাস, আইপিএস, এটা কি, তারপর এই ধরনের অনেক কিছু। আর চায়না কি কি করতেছে, একটা যদি বলি 9 ড্যাশ লাইন, তারপর কি ওয়ান বেল্ট ওয়ান রোড, বিআরআই, মানে এইটাকে যেভাবে ম্যারিটাইম 21st সেঞ্চুরি ম্যারিটাইম সিল্ক রুট,
এই বানান ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আর কি আছে বলেন? পালস অফ রিং নাকি রিং অফ পালস, ঠিক আছে, মুক্তোর মালা, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রজেক্ট তারা গঠন করলো। এরপর আসেন খুবই আনইম্পর্টেন্ট দুইটা, মানে নট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে সিয়াটো আর একটা হলো সেন্টো। সিয়াটো কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। আমরা যে একটু আগে ন্যাটোর কথা বললাম, এইরকম কি পালস অফ স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিং অফ পাল, ঠিক আছে। সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, যাদের কাজ ছিল কি ওই ন্যাটোর মতো। এটা কত সালে গঠিত হয়? 1954 সালে। যেটা সদস্য ছিল হচ্ছে আপনার 8টা দেশ। তৎকালীন কি পাকিস্তান, বাংলাদেশ তো পাকিস্তানের অধীনে ছিল, পাকিস্তান এটা একটা সদস্য রাষ্ট্র ছিল, ঠিক আছে। তো এইটা এখন কি বিলুপ্ত, এগুলোর আর কোনো ধরনের কি নাই, মানে অস্তিত্ব নাই। সেন্টোটা ছিল কি মিডল ইস্ট ট্রিটি অর্গানাইজেশনের একটা আপডেট ভার্সন, যেটাকে কি বলা হয় সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, যেটা কিনা কত সালে প্রতিষ্ঠিত হয় বলেন? 1955 সালে মিডল ইস্ট ট্রিটি অর্গানাইজেশন ছিল, বাট 1958 সাল থেকে এটা সেন্টো নামে, ঠিক, সরি, 1955 সালেই বলা যায় যে 1955 সালে এটা তৈরি হয়। এই সেন্টো এবং সিয়াটোর নেতৃত্বে কারা ছিল বলেন তো? ইউএসএ। ইউএসএ ন্যাটোর মতো পুরো বিশ্বে এই ধরনের যৌথ নিরাপত্তা ব্যবস্থার নামে কি হয় সেন্টো সিয়াটো গঠন করে। এখন আপনাদের বাংলাদেশের একটা হিস্ট্রিতে সিয়াটো এবং সেন্টোর কথা বলা আছে, দেখি এটা আপনাদের মনে পড়ে কিনা। বাংলাদেশের ইতিহাসে সিয়াটো সেন্টোর কথা বলা আছে অনেক জায়গায়। সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের যদি ইতিহাস পড়ি তখন কি আমরা জানি 1966 সালে 6 দফা এবং 1969 সালে যখন গণ অভ্যুত্থান হয় 1969-এ, তখন একটা জোট গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি, নাম শুনেছেন? স্টুডেন্টস অ্যাকশন কমিটি। তারা সম্ভবত 8 দফা বা 11 দফা, আমার সঠিক খেয়াল হচ্ছে না, এই ধরনের একটা কি দাবি পাকিস্তান সরকারকে দেয়, ঠিক আছে, মনে পড়ছে? একটা কি ছিল স্টুডেন্টস অ্যাকশন কমিটি, তারা 8 দফা অথবা 11 দফা দাবি পেশ করে পাকিস্তান সরকারের কাছে। তখন ওই দফার একটা কি ছিল, একটা দফা ছিল পাকিস্তানকে কোথায় থেকে বের হতে হবে, সামরিক চুক্তি থেকে। কি ধরনের সামরিক চুক্তি? সেটা হচ্ছে সিয়াটো এবং সেন্টো, এই দুটা থেকে বের হয়ে আসতে হবে। একাদশ শ্রেণীর যে কি পরিণতি ও সুশাসন দ্বিতীয় পার্ট আছে মোজাম্মেল হক স্যারের, সেই বইয়ে কি আছে এই দাবি দুটার কথা আমি পড়েছিলাম। এরপর আসেন অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা বলতে একটা সংস্থা আছে, এইটা সম্পর্কে মানে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আমরা একটু আলোচনা করি। অস্ত্র নিয়ন্ত্রণ জানার জন্য কি দরকার? অস্ত্র ব্যাপারে আগে আইডিয়া থাকা দরকার, তাই না? অস্ত্রর ব্যাপারে আইডিয়া থাকলে তারপর না আমরা কি করব, অস্ত্র নিয়ন্ত্রণ ব্যাপারে জানতে পারবো। কারণ যে অস্ত্র নিয়ে যে ব্যাপারগুলো, সেগুলোর মধ্যে প্রথমেই যদি আমরা জানি WMD, একজন অলরেডি কমেন্টে করেছেন, এটা আমরা শুরুতেও পড়েছি, কি উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, অর্থাৎ এটার বাংলা কি বলেন? গণবিধ্বংসী অস্ত্র। তো গণবিধ্বংসী অস্ত্র কি কি? যে সকল অস্ত্র একই সঙ্গে ব্যাপক ক্ষতি সাধন করে, অর্থাৎ প্রচুর পরিমাণ ফ্যাটালিটিস করে, অর্থাৎ ক্যাজুয়ালিটিস করে, মানুষের জীবনহানি ঘটে, প্রচুর অস্ত্র কি হয়, অনেক এলাকা একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশের ক্ষতিগ্রস্ত হয়, সেই অস্ত্রগুলোকে বলা হয় হচ্ছে WMD বা
গণবিধ্বংসী অস্ত্র। এই গণবিধ্বংসী অস্ত্র কি কি হইতে পারে বলেন? একটা কি নিউক্লিয়ার উইপন, একটা হইতে পারে কি কেমিক্যাল উইপন, বায়োলজিক্যাল উইপন। এইগুলো কি গণবিধ্বংসী অস্ত্র না? তারপর একজন কমেন্ট করলেন অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। তারপর কি আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এইগুলো কি হতে পারে? সবগুলো গণবিধ্বংসী অস্ত্র হতে পারে। ক্লিয়ার কিনা? এই আপনাদের ক্লাস ভালো লাগছে? একটু চ্যাট বক্সে একটু জানান। দুই তিনজন জানাচ্ছেন, বা বাকি বাকি সবার কি অবস্থা? আচ্ছা, যাই হোক, আমরা হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, কি উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, শুরুতে আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস কারণে একটু ঝামেলা হয়েছে। যাই হোক, আমরা আচ্ছা, একজন বলছেন ব্রেক দিলে ভালো হয়, আমিও ট্রাই করছি একটু ব্রেক দেওয়ার। আহ, হ্যাঁ, আচ্ছা, আমরা 5 মিনিটস এর একটা ব্রেক নেই নাকি? এরপর আমরা এই অস্ত্র নিয়ে একটু পড়াশোনা করব। অস্ত্র নিয়ে আমি একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আমরা তো অনেকগুলো ট্রিটি সম্পর্কে বা অর্গানাইজেশন সম্পর্কে জানি, তাই না? আইএইএ, তারপর কি ওপিসিডাব্লিউ, তারপর বিভিন্ন চুক্তি নিয়ে আমরা জানি। এই চুক্তির বাইরে আমরা আসলে পারমাণবিক অস্ত্র নিয়ে একটু জানার চেষ্টা করব। আসলে অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা পড়তে গেলে আগে অস্ত্র সম্পর্কে জানতে হবে। তারপর বায়োলজিক্যাল উইপন্স নিয়ে একটু পড়ার চেষ্টা করব। আমার মনে হয় আপনাদের কাজে দিবে। তো তার আগে কি একটা ব্রেক নেই? 5 মিনিটস ব্রেক। এখন কয়টা বাজে? 8টা 35, রাইট? আচ্ছা, 5 মিনিট না, 8টা 36 বাজে। আমরা 8টা 41 ফিরে আসবো। ওকে, ডান। ওয়েলকাম ব্যাক সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আমরা বলছিলাম যে অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা, এই যে আর্মামেন্ট ডিসআর্মামেন্ট আমরা পড়তেছিলাম। অস্ত্র নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটু জানা দরকার অস্ত্রের ব্যাপারে, তাই না? আমরা এখানে 3 ধরনের অস্ত্রের কথা বললাম। নর্মালি কনভেনশনাল অস্ত্রের ব্যাপারে তো আমরা জানি, যারা পাবজি খেলেন তারা তো আরো বেশি জানেন, তাই না? এখন আমরা গণবিধ্বংসী অস্ত্রগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করবো। একটা হচ্ছে নিউক্লিয়ার উইপন্স, একটা হচ্ছে কেমিক্যাল উইপন্স, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল উইপন্স। এখন দেখেন, নিউক্লিয়ার উইপন্স যদি আমরা পড়ি, নিউক্লিয়ার উইপন্স বা নিউক্লিয়ার উইপন্স এর কথা আসলে একটা কথা আসে, সেটা কি নিউক্লিয়ার পাওয়ার হেড। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়ার অস্ত্রধারী যে দেশগুলো, নিউক্লিয়ার অস্ত্রধারী এখন দেশ কতগুলো আছে বলেন? টোটাল আছে হচ্ছে 9টি। হ্যাঁ, এই 9টি দেশের কাছে প্রায় 12,000-এর মতো নিউক্লিয়ার ওয়ারহেড বা পারমাণবিক অস্ত্র রয়েছে। ঠিক আছে, 12,000, এটা কিন্তু সংখ্যায় কম না, অনেক বেশি। ঠিক আছে, পুরো পৃথিবীব্যাপী। 6টা না। আর আমি যদি আপনারা ইয়ে করে, আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দেই যে কোন দেশের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা কত।
হ্যাঁ, এটার সোর্স হচ্ছে, আমি সোর্সটা আগে লিখি। আইক্যান নামে একটা সংগঠন আছে, বলেন আইক্যানের নাম শুনেছেন? ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর না, টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্য না, অ্যাচিভমেন্ট, 2017 সালে এরা কি করে, শান্তিতে নোবেল প্রাইজ লাভ করে। ঠিক আছে, আইক্যান সম্পর্কে একটু ধারণা নিবেন। তো আইক্যানের সোর্স থেকে আমরা যদি দেখি একটা পরিসংখ্যানটা কেমন, পুরো বিশ্বে আসলে নিউক্লিয়ার উইপন্স বা নিউক্লিয়ার পাওয়ার হেড আছে, এবং তাদের সংখ্যাটা যদি একটু দেখি, ইউএস এর টোটাল নিউক্লিয়ার পাওয়ার হেডের সংখ্যা হচ্ছে 5224টি। ঠিক আছে, তার আগে যদি রাশিয়ার হচ্ছে সবচেয়ে বেশি, রাশিয়ার প্রায় 5889। ওকে, ইউএস এর 5224টি। বাকি দেশগুলো, এই দুইটা দেশ মিলে কি প্রায় 90%, 95% নিউক্লিয়ার উইপন্স এর অধিকারী। বাকি দেশগুলোর সংখ্যা খুবই কম, পাওয়ার হেডের সংখ্যা। একটা হচ্ছে চায়নার মাত্র 410, ফ্রান্স যদি বলি 290, ইউকের হচ্ছে 225টা পারমাণবিক অস্ত্র রয়েছে। এরপর কি আছে, পাকিস্তান, পাকিস্তানের 170টা। ইন্ডিয়ার যদি হিসাব দেই আমি, ইন্ডিয়ার আছে 164টা। ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেছে, তাই না? তারপর কি, ইসরায়েল, ইসরায়েলের হচ্ছে 90টা। নর্থ কোরিয়া একটা দেশ আছে, ঠিক আছে, যারা কিনা কি মাঝে মাঝেই তাদের পারমাণবিক অস্ত্রের জন্য পুরো বিশ্বে কি একটা আতঙ্ক তৈরি করে ফেলে। একটু জাস্ট আ মিনিট। হ্যাঁ, সরি, আমার একটা কল আসছিল, সরি। আচ্ছা, নর্থ কোরিয়ার নিউক্লিয়ারের সংখ্যা হচ্ছে 30টি। তো এই টোটাল প্রায় 12,000-এর মতো পারমাণবিক অস্ত্র পুরো পৃথিবীব্যাপী রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে এডিশনাল কিছু ইনফরমেশন দেই। পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় কোথায় বলেন তো? ওদের একটা বলে রাস্কো ভ্যালি আছে। আরে পোখরান তো ইন্ডিয়ার, রাস্কো পাহাড়, রাস্কো হিলস। ঠিক আছে, ইন্ডিয়ার হচ্ছে তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় পোখরান নামক একটা জায়গা আছে, রাজস্থানে, মরুভূমি আর কি। ঠিক আছে, এই ছিল হচ্ছে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা। এখানে যদি আমি কিছু ব্যাপার বলি আরো এডিশনাল, যেহেতু অস্ত্র পড়তেছি, সেটা হচ্ছে ইউএসএ আরো 5টি দেশে তাদের পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে। ঠিক আছে, ওই দেশগুলোর একটু নাম জানা দরকার। তাদের পারমাণবিক, এটা জানতেন ইউএসএ শুধুমাত্র নিজের দেশে কি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেনি, আরো কয়টা দেশে করেছে বলেন? 5টি দেশ। ওই 5টি দেশ হচ্ছে, একটা হলো টার্কি বা তুরস্ক, জার্মানি, বেলজিয়াম, ইটালিতেও ওদের অস্ত্র রয়েছে। আর একটা কোথায় আছে, দা নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস এর সামনে সবসময় কি থাকে, দা থাকে। ঠিক আছে, এরপর দেখেন পারমাণবিক অস্ত্র আসলে এত ভয়ঙ্কর কেন। কারণ পারমাণবিক অস্ত্রের মধ্যে একটা ভাগ আছে, সেটা হচ্ছে টেকটিক্যাল উইপন বলে। টেকটিক্যাল উইপন, আর একটা হলো স্ট্র্যাটেজিক উইপন। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্র্যাটেজিকটা অনেক বেশি গণবিধ্বংসী বা অনেক বড় অস্ত্র। আর টেকটিক্যাল উইপনটা যেটা কিনা বিভিন্ন দেশে মোতায়েন করা আছে, এটা হচ্ছে একটু কম শক্তিশালী, বাট এটাও কি
20 টাইমস পাওয়ারফুল দেনটা কি? পাওয়ারফুল দেন ফ্যাটম্যান অ্যান্ড লিটল বয়। নাম শুনেছেন তো, ফ্যাটম্যান অ্যান্ড লিটল বয়। অর্থাৎ জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুইটা বোমা পড়েছিল সেই দুইটার চেয়েও 20 গুণ শক্তিশালী। ঠিক আছে, এই এই সবচেয়ে কম পাওয়ারফুল যেগুলো নিউক্লিয়ার উইপন, যেগুলোকে আমরা টেকটিক্যাল উইপন বলি। এরপর আরেকটা যদি আমি উদাহরণ দেই, আসলে নিউক্লিয়ার পাওয়ার মানে নিউক্লিয়ার উইপন এত বেশি বিধ্বংসী কেন, সেটা হচ্ছে ইউএস এর যে নিউক্লিয়ার সবচেয়ে কম শক্তিশালী নিউক্লিয়ার উইপন গুলা রয়েছে, এগুলো একটা নিউক্লিয়ার উইপন নিউ ইয়র্ক সিটিতে যদি কি করা হয়, বোম্বিং করা হয়, তাহলে একই সঙ্গে সে 5,83,000 মানুষ মারতে পারবে, ফ্যাটালিটিস করবে আর কি। বুঝতে পেরেছেন? একটা উইপন, সেখানে পুরো ওয়ার্ল্ডে কতগুলো উইপন আছে? 12,000 নিউক্লিয়ার উইপন রয়েছে। সো বুঝতেই পারছেন, বা এটা হচ্ছে সবচেয়ে কম পাওয়ারফুল যদি একটা নিউক্লিয়ার ওয়েপন হয়, তাহলে অনেক বেশি গণবিধ্বংসী। এরপর যদি আমরা বায়োলজিক্যাল উইপন নিয়ে একটু আলোচনা করি, বায়োলজিক্যাল উইপন কি কি বলেন? বিভিন্ন যে জীবাণু অস্ত্র রয়েছে না, এগুলোই তো। জীবাণু অস্ত্র কি কি একটা উদাহরণ যদি আমি বলি, একটা উদাহরণ হচ্ছে অ্যাফ্লাটক্সিন, অ্যানথ্রাক্স, তারপর কি আছে, ফসজিন গ্যাস। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে কি হয়, জীবাণুর মাধ্যমে পুরো একটা মানব জাতিকে, পুরো একটা মানে জনপদকে কি করা হয়, অসুস্থ বানায় দিয়ে কি বিভিন্ন ভাবে তাদের ক্ষতিগ্রস্ত করা হয়। জীবাণু অস্ত্রের মাধ্যমে দুই ধরনের কাজ করা হয়। একটা হচ্ছে কি হয়, মানুষের ক্ষতি হয়, মানুষের জীবনহানি হয়। আর একটা কি, পরিবেশের ক্ষতি হয়। পরিবেশের ক্ষতির মাধ্যমে কি হয় বলেন তো? অর্থাৎ একটা দেশে যদি জীবাণু প্রয়োগ করা হয়, ওদের যদি ফুড প্রোডাকশন কমে যায়, তাহলে কি হবে? আস্তে আস্তে ওখানে দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষ দেখা দিলে কি মানুষ মারা যাবে। এই তো বিষয়টা। ফুড প্রোডাকশনে একটা রিডিউস হয়ে যায়, তারপর কি এগ্রিকালচারালি পুরা ক্ষতিগ্রস্ত হয়। তারপর এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই যে বায়োলজিক্যাল উইপন্স এর মাধ্যমে এই ক্ষতিগুলো করা সম্ভব। তো বায়োলজিক্যাল উইপন্স এর দুই ভাবে আসলে মানে উইপনাইজড হয়। একটা হচ্ছে আপনার এজেন্টের মাধ্যমে। মানে বায়োলজিক্যাল উইপন্স করতে গেলে দুই ধরনের বিষয় ঘটে। একটা হচ্ছে বায়োলজিক্যাল যে উইপনাইজড এজেন্ট, এগুলো কি মানে বায়োলজিক্যাল যে উইপন্স গুলো আপনি কিসের কিসের মাধ্যমে বহন করতে পারেন। একটা কি বোম্বের মাধ্যমে, মিসাইলের মাধ্যমে, তারপর কি রকেট লঞ্চারের মাধ্যমে, তাই না? আর আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে ডেলিভারি। এইটা গেল হচ্ছে, সরি, এজেন্ট না, এটা হচ্ছে মেকানিজম, ডেলিভারি মেকানিজম। আরেকটা হচ্ছে এজেন্ট। এজেন্ট কি কি হতে পারে? ওই যে ভাইরাস, ফাঙ্গাস, তারপর কি ব্যাকটেরিয়া, এই। ঠিক আছে, তো হিস্ট্রিতে বায়োলজিক্যাল উইপন্স এর অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম বায়োলজিক্যাল উইপন্স অনেক আগে ব্যবহার করে, এটা 1314 সালের দিকে। আমরা যদি ওয়ার্ল্ড ওয়ার টু এর কথা মাথায় নেই, এখানে নাৎজি বাহিনী একটা বায়োলজিক্যাল ওয়েপন্স ইউজ করেছিল, যেটাকে বলা হয় জিক্লন বি। নাম শুনেছেন এটা?
এটা হচ্ছে সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড ব্লাড এজেন্ট যেটা। হাইড্রোজেন, বোরিং লাগছে নাকি? এগুলো কিন্তু একটু পড়ার বাইরে। এই হাইড্রোজেন সায়ানাইড ব্লাড এজেন্ট যেটা, এটা দিয়ে কি করে তারা? হলোকাস্ট করে, ঠিক আছে? অর্থাৎ প্রচুর পরিমাণ জিউস পিপলকে এই জিক্লন বি বা হাইড্রোজেন সায়ানাইড গ্যাস চেম্বার যেটা ছিল, এই জীবাণু অস্ত্রটা ব্যবহার করে কি করে? মেরে ফেলে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও কিন্তু জার্মানি এই জীবাণু অস্ত্র একটা ব্যবহার করে, সেটার আমি নাম যদি বলি, ক্ল্যান্ডেস্টাইনের নাম শুনেছেন? ক্ল্যান্ডেস্টাইন। এই জীবাণু অস্ত্রটা তারা কি করে? হর্স বা অ্যানিমেল, এই অ্যানিমেলকে আক্রান্ত করে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা করে কি, মিত্র বাহিনীর যে দেশগুলো রয়েছে, রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স, সেইগুলোতে কি করে? এই জীবাণু অস্ত্রের মাধ্যমে ওই দেশের অ্যানিমেল বা হর্স এদেরকে আক্রান্ত করে, করার চেষ্টা করে। ফলে কি হয়? তখন তো কি ঘোড়া এগুলো দিয়ে তো যুদ্ধ করতো, তাই না? ফলে ওই দেশগুলো সামরিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হইতো। এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। নাজি হচ্ছে জার্মানদের নাজি বাহিনী, হিটলারের যে বাহিনী, এটাই হচ্ছে নাজি বাহিনী। ওকে, এগুলো ছিল হলো বায়োলজিক্যাল উইপন্স এর প্র্যাকটিক্যাল উদাহরণ। এরপর যদি আমি বলি কেমিক্যাল উইপন্স। কেমিক্যাল উইপন্স কি কি বলেন? নার্ভ গ্যাস নাম শুনেছেন? যে গ্যাসের মাধ্যমে আপনার একদম স্নায়ু দুর্বল করে দেয়। তারপর খুব পপুলার, খুব বেশি প্রচলিত একটা কেমিক্যাল উইপন্স কি? টিয়ার গ্যাস। তারপর কি আমরা যে পিপার স্প্রে ইউজ করে না নরমালি, পিপার স্প্রে যেটা, এগুলো কিন্তু হচ্ছে কেমিক্যাল উইপন্স এর মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা আমি ভুলে বায়োলজিক্যাল উইপন্স এর মধ্যে হাইড্রোজেন সায়ানাইড বা জিক্লন বি এর কথা বলেছি, ওইটা কিন্তু কেমিক্যাল উইপন্স হবে। হ্যাঁ, এজেন্ট অরেঞ্জ, হ্যাঁ। তো এই কেমিক্যাল উইপন্স, তারপর বায়োলজিক্যাল উইপন্স, এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সংস্থা আছে। তার মধ্যে একটা কি, IAEA। এটার পূর্ণরূপ কি হবে? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ঠিক আছে? এটার সদর দপ্তর কোথায় বলেন? ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে। এগুলো আসলে আমরা বই দেখলেই দেখতে পারবো যে আসলে এই এই বিষয়গুলো উইকিপিডিয়াতেই আছে। যাই হোক, এটা 1957 সালে প্রতিষ্ঠিত। এরা কাজ করে কি, পারমাণবিক মানে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে, ঠিক আছে? যারা কিনা করে এই যে পারমাণবিক অস্ত্রগুলো আছে, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। ওকে, এরা 2005 সালে কি করে? নোবেল প্রাইজ লাভ করে শান্তিতে। এই বিশ্বে পারমাণবিক, কিন্তু এদের কিন্তু কিছু ব্যর্থতা আছে। ব্যর্থতাগুলো কি কি বলেন? ব্যর্থতা হচ্ছে, যারা অলরেডি পারমাণবিক অস্ত্রধারী তাদের ব্যাপারে IAEA এদের কোনো অ্যাকশন নেই। অস্ত্রধারীদের ব্যাপারে কোনো অ্যাকশন নাই। বুঝতে পেরেছেন? এইগুলো এই সংস্থাগুলোর সমস্যা হচ্ছে আসলে এখানে। এরপর দেখেন OPCW একটা আছে, আমি একটু অ্যাড করে দিই। অর্গানাইজেশন অফ দ্য প্রিভেনশন অফ কেমিক্যাল উইপন্স, এটা একটা অস্ত্র নিয়ন্ত্রণকারী সংস্থা। আমরা যদি এখন
চুক্তি পড়ি, অস্ত্র নিয়ন্ত্রণকারী চুক্তি আসলে কি কি ছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চুক্তি হচ্ছে এনপিটি। এটার পূর্ণরূপ হচ্ছে ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার উইপন্স। ঠিক আছে? তো এইটা প্রথম কত সালে স্বাক্ষরিত হয়? 1968 সালে। কার্যক্রম শুরু হয়, ইফেক্টিভ হয় হচ্ছে 1970 সালে। ঠিক আছে? তো এনপিটিটার মেয়াদ ছিল আসলে 25 ইয়ার্স এর জন্য। আচ্ছা, এনপিটা পুরা ওয়ার্ল্ড ব্যাপী যে নিউক্লিয়ার উইপন আর প্রলিফারেট করবে না, আর বিস্তার পাবে না, অর্থাৎ নিউক্লিয়ার উইপনধারী যে দেশগুলো আছে, অস্ত্রধারী দেশগুলো এই অস্ত্রের টেকনোলজি বা অস্ত্র অন্য কোনো দেশকে প্রোভাইড করতে পারবে না। ঠিক আছে? এইটা ছিল হচ্ছে এনপিটির মূল লক্ষ্য। বাট এই লক্ষ্য আসলে বাস্তবায়িত কতটুকু হয়েছে জানি না। যাই হোক, এই এই চুক্তিতে স্বাক্ষর করে না এরকম কিছু দেশ আছে যারা কিনা নিজেরাই পারমাণবিক অস্ত্রধারী। ঠিক আছে? সো এই ধরনের চুক্তি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, যেমন কি ভারত, পাকিস্তান, ইসরায়েল। আমরা তো দেখলাম 9টা যে অস্ত্রধারী দেশ আছে তার মধ্যে এই 3টা দেশ তো আছেই। এই দেশগুলোর সাথে আবার দক্ষিণ সুদান নামে একটা দেশ আছে। হ্যাঁ, তারাও এই চুক্তি স্বাক্ষর করে নাই। ঠিক আছে? আসলে তারা স্বাক্ষর করেই বা কি না করেই কি আমার তো মাথায় আসে না। তারা তো নিজেরা কি পারমাণবিক অস্ত্র নাই। এরা মনে হয় একটু আলোচনায় থাকার জন্য এই চুক্তিটা স্বাক্ষর করে নাই। আপনাদের কি মনে হয়? ভারত, পাকিস্তান, ইসরায়েল তারা স্বাক্ষর না করার যথেষ্ট কারণ আছে, তাদের উদ্দেশ্য আছে। দক্ষিণ সুদানের আসলে কি উদ্দেশ্য? যাই হোক, একটু মজা করার জন্য বললাম। আমরা আসলে আহ ইকুয়ালিটিতে বিশ্বাসী, প্রত্যেকটা দেশই সমান। ঠিক আছে? তারা মনে হয় একটু আলোচনায় থাকার জন্য এই চুক্তিটা স্বাক্ষর করেনি। তো এনপিটি আসলে ভারত, পাকিস্তান এবং এরা আসলে স্বাক্ষর না করার যথেষ্ট কারণ ছিল। তারা যেটা মনে করে যে এই যে অস্ত্রহীন দেশগুলো, মানে অস্ত্রধারী দেশগুলোর ব্যাপারে এই চুক্তিতে কিছু ছিল না। ঠিক আছে? দেশগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা নাই যে তাদের আসলে অস্ত্র থাকবে কিনা। তারা অস্ত্র একবারে কোনো নির্দেশনা নেই। ঠিক আছে? অর্থাৎ যাদের হাতে অলরেডি অস্ত্র আছে তাদের অস্ত্র আসলে কমবে কিনা। ঠিক আছে? তারপর যাদের অস্ত্র নাই, অস্ত্রবিহীন দেশ, অস্ত্রবিহীনদের নিরাপত্তা নিয়ে এই এনপিটিতে কিছুই বলা নাই। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তারপরে যে অস্ত্রধারীদের অস্ত্র হ্রাসের ব্যাপারে কোনো নির্দেশনা নাই। ওকে? ফলে এই যে এনপিটির মতো চুক্তিগুলোকে বলা যায় যে অনেকটা ফেইল্ড ট্রিটি আরকি। হ্যাঁ? এই যে এনপিটির মূল্যায়ন, এটা সি দা প্রিভিয়াস পেজ, অর্থাৎ যেটা আমি মাত্র লিখলাম। হ্যাঁ? প্রশ্ন করে তো বলেই দিচ্ছেন। বুঝি নাই। অধিকারী ভাই। ভাইয়া প্রশ্ন করে তো বলেই দিচ্ছেন চেঞ্জ হতে পারছি না। ভাই যে কি বুঝাচ্ছেন? যাই হোক, নিরস্ত্রীকরণে আরো অনেকগুলো চুক্তি হয়েছিল। একটা চুক্তি যদি আমি বলি, সেটা হচ্ছে বারুস পরিকল্পনা। এটার কথা একটু বলি।
বারুস পরিকল্পনা ছিল ওয়ার্ল্ড ওয়ার টু যখন হয় তখন জাতিসংঘ ছিল না, তখন কি ছিল বলেন তো? জাতিপুঞ্জ। তো জাতিপুঞ্জ যখন ছিল তখন ইউএসএ সেখানে আণবিক শক্তি ব্যবহার নিয়ে একটি পরিকল্পনা করে যে সব দেশের আসলে আণবিক শক্তি থাকবে কিনা, ঠিক আছে? তো ইউএসএ এই পরিকল্পনাটা করে যেটাকে বলা হয় বারুস পরিকল্পনা। এই সময় ইউএসএ এর সাথে আসলে কি ছিল, ওই ইটালি, ফ্রান্স, ওদের ওদের যে কয়েকটা দেশ আছে তারা মিলে এই পরিকল্পনাটা করে। এটা হচ্ছে উনিশশো কত সালে বারুস পরিকল্পনা, 1946 সালে। তখনও জাতিপুঞ্জ পুরোপুরি বিলুপ্ত হয়নি, ঠিক আছে? তারপর প্রথম হেগ সম্মেলন, এটা হচ্ছে 1889 সালে। এই সম্মেলনে বুলেট এবং অস্ত্র মানে নিরস্ত্রীকরণের একটা চুক্তি হয় যে বুলেট ও বিষাক্ত গ্যাস নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ না আসলে হ্রাস করা হয়, হ্রাস করার ব্যাপারে বলা হয় নিরস্ত্রীকরণ। এটা তো কাইন্ড অফ নিরস্ত্রীকরণ, তাই না? এরপর ওয়াশিংটন চুক্তি একটা হয়েছিল 1922 সালে, ঠিক আছে, যেখানে নৌবাহিনীর অস্ত্র ব্যবহার, অর্থাৎ নৌবাহিনী বা জাহাজে অস্ত্র ব্যবহার কেমন হবে, অস্ত্র ব্যবহার বেশি হবে না কম হবে, অস্ত্র ব্যবহারের একটা বিধি চালু করে। এটাও কি নিরস্ত্রীকরণের ব্যাপারে একটা চুক্তি, ঠিক আছে? এরপর আসেন একটা গ্রামিকো পরিকল্পনা ছিল। গ্রামিকো পরিকল্পনাটা নরমালি এটা ইউএসএ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে, এটা 1946 সালে। এটা হচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ে, হ্যাঁ, অস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে। তো এইগুলো ছিল হচ্ছে নিরস্ত্রীকরণ সংক্রান্ত কিছু প্রথম দিকের পদক্ষেপ। এরপর দেখেন বাকি যে চুক্তিগুলো আমরা এখন পড়বো সেগুলো সবগুলো কাদের কাদের মধ্যে, মনে রাখবেন সেটা হচ্ছে ইউএসএ ভার্সেস সোভিয়েতের মধ্যে। এখন যে চুক্তিগুলো আমরা পড়বো তার মধ্যে প্রথম চুক্তি হচ্ছে স্ট্যাট ওয়ান। স্ট্যাট ওয়ান এর মানে পূর্ণরূপটা আমার লেখা দরকার আছে, আচ্ছা একটু লিখি। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। হ্যাঁ, স্ট্যাট ওয়ানটা যেটা হয়েছিল সেটা হচ্ছে এখানে লিখে দেয় 1991 সালে। এবং স্টার্ট টুটা পরে আসি, স্টার্ট ওয়ানটাই আগে বলি। স্টার্ট ওয়ানে যেটা হয়েছিল, আমি স্পেসিফিক কয়েকটা জিনিসের কথা বলি। সেটা হলো দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক যে উইপন্স, এটা 30% কমানোর কথা বলা হয়, ঠিক আছে? কৌশলগত যে অস্ত্রগুলো ছিল এগুলো 30% কমানোর কথা বলা হয়। আর একটা কথা বলা হয় যে তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা আন্তঃমহাদেশীয় মিসাইল, ব্যালিস্টিক মিসাইল যেটা, সেটার সংখ্যা কতর মধ্যে থাকবে বলেন তো? লেস দেন 16,000-এর মধ্যে। ওকে। আর একটা ছিল হচ্ছে নিউক্লিয়ার ওয়ারহেড। এটার সংখ্যা থাকবে হচ্ছে 6,000-এর নিচে। এখনো তো 6,000-এর নিচে আছে, তাই না? তো স্টার্ট ওয়ানটা আসলে কতটা মানে কার্যকর হয়েছিল? স্টার্ট ওয়ানের ব্যাপারে সম্ভবত ইউএস কংগ্রেস বাধা দিয়েছিল, ঠিক আছে, যে এই চুক্তি করা যাবে না, ফলে এটা সম্ভবত কার্যকর হয়নি, আমি যতদূর মনে করতে পারতেছি। তো স্টার্ট টুটা সেই প্রেক্ষাপটে গঠিত হলো 1993 সালে। 1993 সালে এটা গঠিত হলো এই সেম একই ধরনের পারমাণবিক অস্ত্র হ্রাস এইগুলোর ব্যাপারে, ঠিক আছে, ইউএসএ এবং কি রাশিয়ার মধ্যে, ঠিক আছে। এইখানে যেটা করা হয় যে এটা ছিল হচ্ছে 10 বছর মেয়াদি।
সরি 10 বছরের মধ্যে তাদের দূরপাল্লার মিসাইল 2/3 কমানো, ঠিক আছে? এইটা এই স্টার 2 এর একটা অন্যতম লক্ষ্য ছিল এটা। এরপর ছিল তাদের নিউক্লিয়ার ওয়ারহেড, যেটা আমি বারবার আর লিখলাম না। এটার সংখ্যা কার মধ্যে কমায় নিয়ে আসা, 3500-র মধ্যে। আসলে কি এটা বাস্তবে মানে বলেন প্র্যাকটিক্যালি এটা কি মানে সম্ভব? তাদের তো অস্ত্র এখনো 6000 5000-এর উপরে, 6000-এর নিচে আছে। স্টার্ট 1টা ঠিক আছে, বাট স্টার্ট 2টা কিন্তু কার্যকর না। হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। এবং এই চুক্তির মেয়াদ ছিল হচ্ছে 18 বছর। এখন দেখেন, স্টার্ট 2 হচ্ছে 1993 সালে, 18 বছর মেয়াদি হলে এটা শেষ হওয়ার কথা কবে বলেন? 2011 সালে। তো 2011 সালে যদি এই চুক্তি শেষ হয়, তার আগেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিলেন দিমিত্রি মেদভেদেভ, তারা 2010 সালে আর একটা প্ল্যান করলো যে আমরা কি করব, একটা নিউ স্টার্ট চুক্তি করব। অর্থাৎ যেহেতু স্টার্ট 2টা কি শেষের দিকে, নিউ স্টার্ট চুক্তি করব 2010 সালে তারা সিদ্ধান্ত নেয়। কি এটার মেইন ইনিশিয়েটর ছিল বারাক ওবামা, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। এবং এই চুক্তির মেয়াদ তারা করে হচ্ছে 2026 সাল পর্যন্ত। তো এই চুক্তিতেও কি তাদের পারমাণবিক অস্ত্র, নিউক্লিয়ার ওয়ারহেড, আমি এইভাবে সংক্ষেপে লিখলাম, তারা বলে যে 1550টিতে নামিয়ে আনবে। বলেন, ইজ ইট পসিবল ইন প্র্যাকটিক্যালি? নট ফিজিবল। হ্যাঁ, এগুলো আসলে পুরো বিশ্বকে তারা বোকা বানানোর জন্য করছে আর কি। এরপর দেখেন আরো 2টা চুক্তি তারা অনেক আগে করে। সেটা হচ্ছে, এটা কিন্তু পুরো অস্ত্র নিরস্ত্রীকরণ না, এটা হচ্ছে আংশিকভাবে অস্ত্র ইয়ে করার জন্য সল্ট 1 বা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি করে। ওকে, তো এইটা সল্ট 1 যেটা করে সেটা তারা করে 1972 সালে, এবং সল্ট 2 যেটা করে 1979 সালে। তো সল্ট 1 এ যেটা ছিল যে তারা উভয় দেশ হচ্ছে 100টা আক্রমণাত্মক অস্ত্র বা 100টা প্রতিরক্ষা যন্ত্র থাকবে। এইগুলো এত বেশি ইম্পর্টেন্ট না আমার মনে হয়। তারপর 1979 সালে তৎকালীন যে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, নাম শুনেছেন তো? জিমি কার্টার সল্ট 2 করে, যেখানে বলে যে তারা ওই পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা, বা সরি কি বলে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা আইসিবিএম, এটার সংখ্যা কততে রাখবে? 2250-এর মধ্যে রাখবে, ঠিক আছে? আর সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল, যেটা সাবমেরিন ব্যালিস্টিক সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল, এসবিএমই বলা হয় মনে হয়, এটার সংখ্যা রাখবে হচ্ছে 2400-র মধ্যে। 2 দেশ, এগুলো সব হচ্ছে সল্ট বা স্টার্ট। এগুলো কার কার মধ্যে? ইউএসএ ভার্সেস রাশিয়ার মধ্যে, বা সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপর একটা গুরুত্বপূর্ণ চুক্তি আছে, সেটা হচ্ছে সিটিবিটি। সিটিবিটির পুরো নাম কি বলেন? কম্প্রেহেন্সিভ। কম্প্রেহেন্সিভের বাংলা কি বলেন? নিউক্লিয়ার টেস্ট ব্যান। এই চুক্তির মাধ্যমে, এটা হচ্ছে জাতিসংঘের ইউএন জেনারেল অ্যাসেম্বলি কততম? 51তম, যেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি 1996 সালে হয়। সেই সেই অধিবেশনে, এটা কোথায় হয়? অস্ট্রেলিয়াতে। এই অধিবেশনের মাধ্যমে তারা কি করে, পুরো বিশ্বের সব সব দেশ এই নিউক্লিয়ার উইপন, এটা টেস্ট নিষিদ্ধকরণের ব্যাপারে একটা চুক্তি করে। যে চুক্তিতে টোটাল 187টি দেশ স্বাক্ষর করে। কিন্তু দুর্ভাগ্যজনক
যে পারমাণবিক অস্ত্রধারী 9টা দেশ আছে, তার মধ্যে শুধুমাত্র ফ্রান্স প্লাস ইউকে চুক্তিটা স্বাক্ষর করে। যদিও বলা যায় যে রাশিয়া পরবর্তীতে অনুমোদন করে, আমি শিওর না এটা। বাকি দেশগুলো কি করে? এসসিটিবিটি চুক্তি স্বাক্ষর করে নাই। ঠিক আছে? এখানে বাংলাদেশের কথা একটু মনে রাখতে পারেন। বাংলাদেশ হচ্ছে 1996 সালেই এটা কি করি আমরা? স্বাক্ষর করি এবং 2000 সালে রেটিফাই করি। রেটিফাই নাকি অনুমোদন, যাই হোক, যে কোনো একটা। তো স্বাক্ষর না করা দেশ কি কি আছে? ওই যে পাকিস্তান, মানে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো আসলে এটাতে মানে অনুমোদন দেয়নি। ঠিক আছে? স্বাক্ষর অনেক দেশেই করেছে, বাট কি করে নাই? অনুমোদন। অনুমোদন শুধুমাত্র কি করেছে? এই ফ্রান্স আর ইউকে। বলা হয় যে রাশিয়া এটা অনুমোদন করছে, বাট আমি শিওর না আরকি। তো এইভাবে এই সিটিবিটি মানে মূল বিষয় ছিল যে সর্বাত্মক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে? পৃথিবীর কোন জায়গায় এইভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা যাবে না। ঠিক আছে? পারমাণবিক অস্ত্র পরীক্ষা এখন কোথায় কোথায় হয় বলেন তো? নরমালি মরুভূমিতে হয়। একটা কি? মরুভূমিতে হয়। তারপর কি? অ্যান্টার্কটিক, এখানেও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হয়। তারপর কি? সারফেস এরিয়াতে। এখন কি? মহাশূন্য পারমাণবিক অস্ত্র টেস্ট করার হচ্ছে। তারপর কি? সমুদ্রতল। তো এই জায়গাগুলোতে যেন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা না হয় সেই ব্যাপারে পুরো বিশ্ব একমত হয়। এইটাকেই বলা হয় সিটিবিটি বা কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ওকে? তো এই ট্রিটির আসলে দুর্বলতা কি কি আমি বললাম এখানে, যে পারমাণবিক অস্ত্রধারী যে দেশগুলো, তাদের ব্যাপারে কোনো নীতিমালা নাই। ঠিক আছে? সিটিবিটিতে যাদের অস্ত্র নাই তাদের উপরই শুধু যে তোমরা টেস্ট করতে পারবা না, নিউক্লিয়ার টেস্ট। ওকে? আচ্ছা, কমন কথা যে যাদের অস্ত্র নাই তারা আসলে টেস্ট করবে কিভাবে? তাদের তো অস্ত্রই নাই। তারপর তাদের অস্ত্রের যে টেকনোলজি, এটা বাড়ানোর ক্ষেত্রে ম্যানুয়াল নিষেধাজ্ঞা আছে, অর্থাৎ ম্যানুয়ালি নিষেধাজ্ঞা আছে। কিন্তু কম্পিউটার সায়েন্সের মাধ্যমে কেউ যদি এই টেকনোলজি, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বৃদ্ধি করে, সেটার ব্যাপারে কোনো নির্দেশনা নাই। ফলে কি আস্তে আস্তে প্রত্যেকটা দেশ আসলে এই চুক্তিতে স্বাক্ষর করেও কি করতে পারবে? পারমাণবিক অস্ত্রের কি করতে পারবে? তাদের সক্ষমতা বাড়াতে পারবে। তারপর কোন দেশ যদি চুক্তি না করে, চুক্তি স্বাক্ষর না করলে ওই দেশে কি করা হবে? অবরোধ করা হবে। এটা কোন কোন দেশ বলেন তো? কোন দেশ যদি, যে দেশগুলোতে অস্ত্রবিহীন, তার মানে কি এটা একটা জুলুমকারী একটা ট্রিটি বলা যায়। ঠিক আছে? তারপর কি ৩টা দেশ মাত্র, পারমাণবিক অস্ত্রের ৩টা দেশ শুধুমাত্র কি করেছে? অনুমোদন করেছে। আমরা একটু আগে দেখলাম। কি কি? ইউকে, ফ্রান্স আর হচ্ছে রাশিয়া। ফলে এই চুক্তির মানে দুর্বলতাগুলো আপনি বুঝতে পেরেছেন কিনা? এরপর আরো কিছু আমাদের মানে গুরুত্বপূর্ণ চুক্তি আছে। তার মধ্যে আমি সংক্ষেপে একটু বলি, জাস্ট সালগুলো বলার চেষ্টা করি। বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন, যেটা কিনা 1972 সালে হয় এবং এখানে টোটাল স্বাক্ষরকারী দেশ হচ্ছে 185টি। 185টি। ঠিক আছে? এবং তারা কি পুরো বিশ্বে জীবাণু অস্ত্রের যাতে বিস্তার না ঘটে, জীবাণু অস্ত্র যাতে হ্রাস পায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। ঠিক আছে? এখানে ওই যে ইসরায়েলের মতো কিছু দেশ, ইসরায়েল আর ছোট ছোট কিছু দেশ, জিবুতি, কমোরস, এরা সিগনেচার করে নাই। এরপর ছিল একটা কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, যেটা কিনা 1992 সালে
খসড়া হয় এবং স্বাক্ষর হয় হচ্ছে 1993 সালে। 92 পড়ার দরকার নেই। কার্যকর হয় হচ্ছে 1997 সাল থেকে। এত সংখ্যা, দেশের সংখ্যা মনে আসবে না। জাস্ট মনে রাখেন যে রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তিটা কি, নাম কি? কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, যেটা 1993 সালে স্বাক্ষরিত হয় এবং 1997 সালে এটা কি কার্যকর হয়। তারপর এবিএম ট্রিটি বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলস ওয়েপন। ঠিক আছে? এবিএম ট্রিটিটার আসলে স্বাক্ষরিত হয় হচ্ছে 1972 সালে। এটারও মেয়াদ ৩০ বছর ছিল। বাট এইটা এবিএম ট্রিটিটা হচ্ছে ইউএসএ এবং ইয়ার মধ্যে, রাশিয়ার মধ্যে। ঠিক আছে? এটা মস্কোতে স্বাক্ষরিত হয়। এটার মেয়াদ ছিল হচ্ছে ৩০ বছর। এর পরবর্তীতে এবিএম ট্রিটিটা আর এক্সপ্যান্ড করা হয়নি। ২০০২ সালে এই চুক্তিটা কি হয়? টার্মিনেট করে ফেলে গেছে। এই ছিল আজকের আমাদের মনে হয় মানে ইন্টারন্যাশনাল, আন্তঃরাষ্ট্রীয় ইন্টারস্টেট যে সিকিউরিটি ব্যবস্থা সেগুলো নিয়ে। তো এই ব্যবস্থা পড়তে গিয়ে আমরা কি বললাম? বিভিন্ন অস্ত্রের কথা বললাম। তারপর শক্তি সাম্য পড়লাম। শক্তি সাম্য কিভাবে বজায় রাখা হয় তার একটা মাধ্যম হচ্ছে অস্ত্রীকরণ, আর একটা হচ্ছে নিরস্ত্রীকরণ। এই ২ টা একটু পড়লাম। পড়ার পর আমরা দেখলাম যে অস্ত্র নিরস্ত্রীকরণের জন্য অনেক চুক্তি এবং অনেক কনভেনশন হয়েছে, সেগুলো একটু জানলাম। তো আমার মনে হয় আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ইনপুট দেওয়ার। ১ম এ টেকনিক্যাল একটু ডিফিকাল্টিজ এর কারণে আমাদের ক্লাসটা একটু এক্সটেন্ড করতে হলো। সরি ফর দ্যাট। আর একজন কোয়েশ্চেন করেছেন কি বই পড়তে হবে? আমাদের উত্তরণের প্রিলি এবং রিটেন এর যে গাইড বইগুলো, এগুলো আসলে আপনি ফলো করতে পারেন। যথেষ্ট স্মার্ট, যথেষ্ট কম্প্রিহেনসিভ, যথেষ্ট স্ট্র্যাটেজিক্যাল আমি যদি বলি। হ্যাঁ। আর আমি আমি পার্সোনালি উত্তরণ থেকে উপকৃত। আমার ১ম বিসিএস এ আমার ফার্স্ট চয়েস আমি পেয়ে গিয়েছিলাম। এটা আসলেই আপনি এই বইগুলো পড়লে এর পাশাপাশি যদি আপনি নিয়মিত পত্রিকা পড়েন, আমি যেটা করব, আমি কয়েকটা সাজেশন দেই। সেটা হচ্ছে নিউজ পেপার। প্রতিদিন নিউজ পেপার পড়বেন। কিছু ইউটিউব চ্যানেল দেখবেন। ইউটিউব চ্যানেল কয়েকটার নাম বলবো? একটা হচ্ছে ফার্স্ট পোস্ট, আল জাজিরা, তারপর হচ্ছে দেখবেন WION, CNN। এই চ্যানেলগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। ফার্স্ট পোস্টে একজন সাংবাদিক আছেন পালকি শর্মা। ওনার অ্যাকসেন্ট খুবই ভালো। এগুলো নিয়ে একটু দেখবেন। নিউজ পেপার পড়বেন। আর হচ্ছে নিউজ পেপার আমি যদি বলি, ইকোনমিস্ট, এটা দেখার চেষ্টা করবেন, দ্য ইকোনমিস্ট। তারপর আরো আছে এশিয়ান টাইমস। হ্যাঁ, ডিপ্লোম্যাটস একটা আছে। এগুলো সম্ভবত পেইড। যাই হোক, এগুলোর কিছু ফ্রি বা ফ্রি লগ ইন করার জন্য, ফ্রি সাবস্ক্রাইব করার জন্য বিভিন্ন ওয়ে আছে। আপনারা ওই আমাদের বাংলাদেশে অনেক অনেক পেজ ইয়েতে আছে, দেখবেন যে এগুলো পেয়ে যাবেন। তো এগুলোর একটু আর্টিকেল গুলো পড়ার চেষ্টা করবেন। ইন্টারন্যাশনালের জন্য আসলে আপনার ইন্টারন্যাশনালের প্রস্তুতির জন্য একদম বুকিশ হওয়ার দরকার নেই। অর্থাৎ আপনি যে বাজারের যে গাইড বই আছে এটা পড়ারই দরকার নাই। আপনি শুধুমাত্র পেপার পড়েন, নেটে সার্চ দেন, নিউজ দেখেন, আপনার দেখুন ইন্টারন্যাশনাল প্রিপারেশন হয়ে গেছে। আপনার পরীক্ষাতে কখনোই গদবাঁধা ঐরকম কোশ্চেন আসে না। বিশেষ করে রিটেনে। রিটেনে দেখবেন যে আপনার মতামত চায়, এনালাইটিক্যাল ক্যাপাবিলিটিটা দেখায় আপনি কিভাবে একটা ঘটনাকে বিশ্লেষণ করেন। তো আপনি যদি শুধুমাত্র গাইড বই পড়েন তাহলে আপনি ওই যে ইনফরমেশন জানবেন, ডেটা জানবেন। আপনার কিন্তু এনালাইটিক্যাল ক্যাপাবিলিটিটা হবে না। আমি কি বুঝাইতে পারছি কিনা? আমার এই কথাটুকু বুঝছেন কিনা? আপনার পরীক্ষাতে অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি দেখা হয়। পরীক্ষায় আপনি অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি নিয়ে লিখতে হবে। আপনি কিন্তু ইনফরমেশন ডাটা দিলেই লেখা হবে না। সো অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি আপনার গাইড বই থেকে কখনোই হবে না। আপনার বিভিন্ন এনালাইসিস শুনতে হবে, পেপারে দেখতে হবে, ইউটিউব চ্যানেলে আপনি দেখতে হবে, নিউজ দেখতে হবে। তখন আপনি বিভিন্ন জনের বক্তব্য, মতামত দেখে আপনার নিজের মধ্যে একটা আইডিয়া গ্রো করবে, যেটা দিয়ে আপনি লিখবেন আরকি। আই হোপ আপনাদের মানে আ এই জার্নি খুব ভালো হবে। আর উত্তরণের সাথেই থাকুন, আমরা আছি। নেক্সট ক্লাসে আবার হয়তো দেখা হবে। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া।
ভালোভাবে প্রস্তুতি নেন। আমাদের ওই উত্তরণের যে ডায়ালগ যে প্রস্তুতি যদি গোছানো হয় বিসিএস আসলেই কঠিন নয়। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই।